হ্যালো, আমার কথা আসসালামু কি শোনা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? খুব কম সাউন্ড আসছে। এখন? এখন মনে হচ্ছে একটু জোর হয়েছে। হুম, আচ্ছা। সো আপনারা হচ্ছে লাস্ট ক্লাসে যে আর কি ভিডিওটা পরে দিয়েছিলাম ওইটা দেখেছিলেন? পুরোটা? মানে পুরোটা বলতে লাস্টে হচ্ছে ২ টা টপিক বাকি ছিল। সো আমি ওইটা আবার রেকর্ড করে এড করে দিয়েছি। ও আচ্ছা, এটা দেখা হয়নি আমার। আচ্ছা, ওইটা দেখে নিয়েন, হ্যাঁ? উম আচ্ছা। সো আরেকটা টপিক বাকি ছিল সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে আর কি কথা বলবো কি ভেবেছিলাম, কিন্তু পরে তো আর কি নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর কি আমি ডিসকানেক্টেড হয়ে যাই। সো আমার মনে হয় শুরু করা উচিত, বাকিরা হচ্ছে জয়েন করুক, সমস্যা নেই। যতটুকু দেখতে পাবে না রেকর্ড ভিডিও থেকে হচ্ছে দেখে নেবে। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, সো আমরা যারা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে জানি তারা তো জানি, আর যারা আর কি এইভাবে জানি না, সো তারা এখন হচ্ছে জানতে পারবেন। সো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন হচ্ছে এই কোর্স থেকে শিখব। বাট এই সার্ভিসটা আমরা কোথায় সেল করতে পারবো, তাই না? সো সার্ভিসগুলো সেল করার জন্য আমাদের ইন্টারন্যাশনাল কিছু মার্কেট প্লেস আছে, যেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, দেন হচ্ছে লেজিট মার্কেট প্লেস, দেন ফ্রিল্যান্সার ডট কম, মানে অনেক মার্কেট প্লেস আছে। সো তার মধ্যে হচ্ছে পপুলার হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। ফাইবারে মোটামুটি অনেক কম্পিটিশন, আপওয়ার্কেও কম্পিটিশন, দেন ফ্রিল্যান্সার ডট কমেও, মানে মোটামুটি প্রায় সব মার্কেট প্লেসে আর কি কম্পিটিশন। সো আমরা এই কোর্স থেকে হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসটা, হ্যাঁ? মডিউলে হচ্ছে দেওয়া আছে, সো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি হচ্ছে ফাইবার মার্কেট প্লেসটাই দেখাচ্ছি। সো আমরা মূলত আর কি যারা ফ্রিল্যান্সার তারা মূলত এই মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকেই আর কি ইনকাম আর কি জেনারেট করি, হ্যাঁ? সো এটা হচ্ছে ফাইবার, যেখানে আমরা হচ্ছে এই স্কিলটা ডেভেলপ করার পরে আমাদের সার্ভিসগুলো এখানে সেল করব। সো আমি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, সো দেখেন এখানে কিন্তু অনেক অনেক সেলার আছে, হ্যাঁ? আপনাদের এই কোর্স কমপ্লিট করা হলে সো আপনাদেরও কিন্তু এরকমভাবে হচ্ছে সার্ভিস সেল করার জন্য এরকমভাবে গিগ দিতে হবে, মানে এটাকে বলা হয় আর কি গিগ। সেগুলো হচ্ছে ক্লাসে আরও ডিটেলসে, মানে যখন ফাইবারের ক্লাস শুরু হবে তখন আরও আরও ডিটেলসে হচ্ছে বলা হবে। জাস্ট হচ্ছে আর কি আগের ক্লাসে বলা হয়নি, সেজন্য হচ্ছে বলছি। সো দেখেন এইখানে কিন্তু তারা, মানে এই সেলারি গিগটা যদি দেখি, সো সে কিন্তু প্রায় 797টা হচ্ছে কাজ কমপ্লিট করেছে। আই মিন রিভিউজ তার আছে। সো সে কিন্তু আর কি এই সার্ভিসটা সেল করে অনেক অনেক ডলার হচ্ছে আর্ন করেছে, হ্যাঁ? সো আপনারা আর কি আর্ন করতে পারবেন, কিন্তু একটু টাইম লাগবে। সো ততদিন যদি টাইম দিতে পারেন অবশ্যই হচ্ছে আর্ন করা পসিবল। আর যদি মনে করেন যে আমি ৩-৪ মাসে হচ্ছে টাইম দিব, এরপরে আমি আর টাইম দিতে পারবো না, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ? এখানে ফ্রিল্যান্সিং, আই মিন অনলাইন মার্কেট প্লেস থেকে আপনি যদি আর্ন করতে চান, সো সেক্ষেত্রে হচ্ছে অনেক টাইম আপনার ইনভেস্ট করতে হবে। আমরা যখন হচ্ছে আর কি লোকালি কোথাও জব করতে চাই, সো তখন দেখা যায় আমাদের রেফারেন্স লাগে, পরিচিত অনেক মানুষজনের আর কি প্রয়োজন হয়, তাই না? কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে বা এই সেক্টরে আপনার কিন্তু একটু ওয়েট, হ্যাঁ, আপনার কিন্তু আসলে কোনো রেফারেন্স দিয়েও কোনো কাজ হবে না, কোনো কিছু দিয়েই কাজ হবে না। আপনার নিজে থেকে হচ্ছে কষ্ট করতে হবে। আপনার নিজের আর কি স্কিল ডেভেলপ করতে হবে। আর নিজে থেকে আপনি যতটুকু টাইম দিতে পারবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার সাকসেস হচ্ছে আর কি আসবে, হ্যাঁ? সো আমরা হচ্ছে স্কিল ডেভেলপ করার পরে, আই মিন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন হচ্ছে শেখার পরে এই মার্কেট প্লেসে আর কি জয়েন করব। যারা অলরেডি আছেন তারা তো আছেন, আর যারা নেই তারা হচ্ছে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করবেন। ওকে, সো সেটাও হচ্ছে ক্লাসে দেখাবো। এখন আসি হচ্ছে টপিকে।
আচ্ছা, তার আগে জিজ্ঞাসা করি যে লাস্ট ক্লাস হচ্ছে যে আর কি টুলসগুলো দেখিয়েছিলাম, সো এগুলো কি আপনারা আর কি ইনস্টল করেছেন কিনা? করেছেন? হ্যালো, কথা বলতে হ্যাঁ হবে। বলুন। করি নাই তো। আচ্ছা, আপনি হচ্ছে হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? আচ্ছা, না বললে নেই, সমস্যা নেই, পরে বলবেন। এটা বারবার উপরে চলে আসে কেন, বিরক্তিকর। আচ্ছা, সো আমরা হচ্ছে যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করব, সো ফার্স্টে আমাদের বুঝতে হবে হচ্ছে ডোমেইনটা কি, তাই না? ডোমেইনটা আমি আমার ডোমেইন নেমটা দিয়ে দেখাচ্ছি। যেমন দেখেন, এটা হচ্ছে আমি কি দিয়ে সার্চ করলাম, স্মার্ট ডেভেলপার প্রো। সো এটা হচ্ছে একটা ডোমেইন নেম বা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, যেটা দিয়ে আসলে আপনি কোনো একটা ওয়েবসাইটকে সার্চ করতে পারবেন, বা সেই ওয়েবসাইটের যে নেমটা সেটা লিখে হচ্ছে সার্চ করবেন। এটা হচ্ছে ডোমেইন, যে এটা হলো নেম, ওয়েবসাইটের নেম। এখন এই ডোমেইনের আন্ডারে যে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, সেটার জন্য তো আপনার আর কি ওয়েবসাইটের ফাইলসগুলো রাখতে হবে, তাই না? যেমন এই ইমেজ, তারপরে হচ্ছে এই ইমেজ, দেন হচ্ছে টেক্সট, এগুলো তো রাখতে হবে, তাই না? সো সেক্ষেত্রে তো আমাদের একটা সার্ভার দরকার। সো সেই সার্ভারটা হচ্ছে হোস্টিং। ওকে, সো আমি একটু পরে আর কি হোস্টিং দেখাবো, ডোমেইন হোস্টিং কোথায় আছে, কি আছে, সো সবই দেখাবো। এরপরে আপনি হোস্টিং আর কি ডোমেইন হোস্টিং তো অবশ্যই লাগবে। তার মধ্যে এখন আপনার যদি হোস্টিংটা আপনি কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার সেজন্য সি প্যানেল থেকে কন্ট্রোল করতে হবে। সো সি প্যানেলটা আমি দেখাচ্ছি। এখানে আমার দুইটা ডোমেইন আছে, একটা হচ্ছে smartdeveloperpro.com, আরেকটা হচ্ছে ফারজান বিথি ছিল, মানে ফারজান বিথি .com, বাট এখানে একটা প্রবলেম হওয়াতে ফারজান বিথি অনলি ফর প্রাইমারি এটা হচ্ছে আর কি একটা ডোমেইন দিয়েছে, পরে আবার তারা আরেকটা ডোমেইন দিয়েছে তাদের আর কি হোস্টিং সার্ভারে হচ্ছে প্রবলেম হওয়াতে। হ্যাঁ, সো আমি এখান থেকে হচ্ছে লগ ইন টু সি প্যানেলে যাব। আপনাদের আর কি ডোমেইন হোস্টিং থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে একটা সাব ডোমেইন ক্রিয়েট করে সেটা আপনাদেরকে দিয়ে দিব, যেহেতু হচ্ছে আপনারা নতুন নতুন শিখবেন, সো আমি চাচ্ছি না যে আপনাদের আবার এক্সট্রা করে কিনতে হোক ডোমেইন হোস্টিংটা। যখন আপনারা আর কি নিজে থেকে মনে করবেন যে এখন আমার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করা উচিত, সো তখন আপনি হচ্ছে ডোমেইন হোস্টিং কিনতে পারেন, কোনো সমস্যা নেই। বাট প্র্যাকটিস করার জন্য আমি হচ্ছে আমার হোস্টিং আর কি সাবডোমেন অ্যান্ড হোস্টিংয়ের আর কি যে অ্যাক্সেসটা, আই মিন ওয়েবসাইটের অ্যাক্সেসটা, সেটা হচ্ছে দিব। আমার এই ওয়েবসাইটটা, এই স্মার্ট ডেভেলপার ওয়েবসাইটটা হচ্ছে এখানে, আর ফারজান বিথি যেটা ছিল সেটা তো আমি হচ্ছে রিসেট করে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে এটা এত একটা দরকার আর কি হয় না। সো এটার অ্যাক্সেসটাই আপনাদেরকে দিব। ওকে, সো এটা হচ্ছে সি প্যানেল। হ্যাঁ, যেটা হচ্ছে হোস্টিংয়ের কথাটা বললাম, যে ওয়েবসাইটের যত আর কি ফাইলসগুলো আছে সেগুলো হচ্ছে হোস্টিংয়ে রাখা হয়, আর হোস্টিংটা হচ্ছে অপারেট করা হয় হচ্ছে সি প্যানেল থেকে। হ্যাঁ, সো সি প্যানেল হচ্ছে এটা, যেখানে হচ্ছে আপনি মানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাকাউন্ট আছে, তারপরে হচ্ছে ফাইল ম্যানেজার আছে। সো আমি যদি ফাইল ম্যানেজারে ক্লিক করি তাহলে হচ্ছে ওয়েবসাইটে সব ফাইলসগুলো আর কি ফাইল ম্যানেজারে থাকে। হ্যাঁ, যেমন দেখেন আমি এখানে আর কি অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম। সাবডোমেইন বলতে বোঝায় কি, যে এটা যেমন আমার আর কি ডোমেইন নেম, সো এটার আন্ডারে যদি আমি আরেকটা আর কি ওয়েবসাইট মেক করতে চাই, সেটা হচ্ছে সাবডোমেইন। হ্যাঁ, কোথায় গেল? ওকে, সো এটা হচ্ছে ফাইল ম্যানেজার। এখন মেইন যে আর কি ওয়েবসাইটের ফাইলসগুলো থাকে সেটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর আর কি HTML ফাইলে থাকে। হ্যাঁ, এই যে এই ফাইলে। আর সাবডোমেইনের ফাইলসগুলো, আই মিন সাবডোমেইন ওয়েবসাইটের ফাইলসগুলো থাকে এই যে এরকম ফোল্ডারে, যেমন এটা হচ্ছে সাবডোমেইন ছিল, সো এই ফোল্ডারে হচ্ছে সাবডোমেইনের ফাইলসগুলো আছে। সো আচ্ছা, সো এটা গেল হচ্ছে ফাইল ম্যানেজার, যেখানে হচ্ছে ওয়েবসাইটে সব ফাইলস পাওয়া যাবে। এখন ওয়েবসাইটের সাথে সাথে ওয়েবসাইটের ডাটাবেসগুলো আর কি কোথায় ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে PHP মাই অ্যাডমিন থেকে। আমাদের মূলত হচ্ছে ফাইল ম্যানেজার আর কি সম্পর্কে জানতে হবে, দেন PHP মাই অ্যাডমিন, ম্যানেজ মাই ডাটাবেস অ্যান্ড ডোমেইন, আর হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট কুলাস। হ্যাঁ,
সো এখানে দেখেন এইগুলো হচ্ছে ওয়েবসাইটের ডাটাবেস। আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব বা একটা ওয়েবসাইট হচ্ছে ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ফোল্ডার লাগে অ্যান্ড হচ্ছে আমাদের ডাটাবেস লাগে, যে আমাদের যত রকমের কন্টেন্ট আছে, কন্টেন্ট দেন হচ্ছে আমি যে এই ওয়েবসাইটে লগ ইন করবো, সো লগ ইন অ্যাক্সেস করার জন্য তো আমার হচ্ছে পাসওয়ার্ড লাগবে, তাই না, ইউজার নেম লাগবে। যেমন আমি এখানে যদি ডাব্লিউপি অ্যাডমিন দেই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন ইউআরএলটা হচ্ছে ডোমেইন নেম /wp অ্যাডমিন। আচ্ছা, সো এখানে হচ্ছে যেটা আসবে, যেমন এই ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা, সো এটার জন্য কিন্তু আমাদের ডাটাবেসের দরকার। হ্যাঁ, সো ডাটাবেসের ফাংশনটাই হচ্ছে এটা, এখান থেকে হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা যায়, বাট আমরা আর কি আমাদের ফাংশন যেটা আছে সেখান থেকে হচ্ছে অটোমেটিক্যালি আর কি ক্রিয়েট হয়ে যাবে কয়েকটা অপশনে ক্লিক করলে। সো সেটাও হচ্ছে আমি দেখাচ্ছি একটু পরে। আর এটা হচ্ছে ম্যানেজ মাই ডাটাবেস, এখান থেকে হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা হয়। সো যখন হচ্ছে ম্যানুয়ালভাবে আর কি ক্রিয়েট করব তখন এটা দেখাবো। এখন আমি আসি হচ্ছে সাবডোমেন ক্রিয়েট করাতে। যেহেতু আমরা হচ্ছে সাবডোমেনে কাজ করব, আমি আপনাদেরকে সাবডোমেনের হচ্ছে অ্যাক্সেসটা দিব। সো আমি সাবডোমেনের কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। হ্যাঁ, সাবডোমেন ক্রিয়েট করার জন্য আমাদের ডোমেন্স অপশনে যেতে হবে, কিন্তু যখন আপনারা হচ্ছে ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এত কিছু করতে হবে না। তখন ক্লায়েন্টের আর কি ডোমেইনে আর কি দেখা যায় ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি ইনস্টল করা থাকবে, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর কি থাকবে, আপনাদের জাস্ট রিডিজাইন করতে হবে, বা মানে ওইখান থেকেই আর কি অ্যাক্সেস পেতে হবে। তখন সি প্যানেলের এত কিছু আর কি লাগে না। কিন্তু যখন কোনো ক্লায়েন্ট একদম নতুন, তার কোনো ওয়েবসাইট নেই, সে হচ্ছে আর কি নতুন করে ওয়েবসাইট মেক করতে চাচ্ছে, তখন কিন্তু তার মানে আপনাকে হচ্ছে তার মানে তাকে গাইড করতে হবে যে তুমি হচ্ছে এটা এইভাবে করতে পারো, বা আপনার নিজে থেকে হচ্ছে লগ ইন অ্যাক্সেস নিয়ে আপনার এটা সেট আপ করতে হবে। হ্যাঁ, সো সেজন্য এটা আর কি জানতে হবে। তো সাবডোমেন ক্রিয়েট করার জন্য আমি এখানে ডোমেন্স অপশনে ক্লিক করব। তা হ্যালো, হ্যালো, জি, আওয়াজটা অনেক নিচু আসতেছে, যদি আরো লাউড হইতো ভালো হতো। এত জোরে কথা বলছি তাও শুনতে পাচ্ছেন না এখন? হ্যালো, সেমই তো আছে দেখা যায়। বাকিরা কি শুনতে পাচ্ছেন না কথা? আচ্ছা, সাউন্ড আমি ক্লিয়ার। তো শুনতে পাচ্ছি, আমার হচ্ছে আবার বক্সে দেওয়া আছে, তো এই জন্য তো লাউডলি শোনা যাচ্ছে। আচ্ছা, সো যে শুনতে পাচ্ছে না সে হতে পারে তার আশেপাশে একটু নয়েজ আছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে কন্টিনিউ করি। সো সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমাকে এখানে ক্রিয়েট এ ডোমেইনে ক্লিক করতে হবে। তারপরে এখন আমি আর কি নেমটা দিতে পারি, যে সাবডোমেন নেমটা কি হবে। সো আমি ওয়ার্ডপ্রেস দিচ্ছি। সাবডোমেন ক্রিয়েট করার সময় আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্য যদি চান কোনো সাবডোমেন, আপনি আগে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, তারপরে সেটা ট্রান্সফার করবেন। সো সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টের নেম দিয়ে আর কি সাবডোমেনটা ক্রিয়েট করবেন। ওকে, সো আমি যেহেতু আপনাদের ব্যাচের জন্য ক্রিয়েট করছি, সো আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাচ দিচ্ছি শুধু। ওকে, সো এরপরে আমাদের হচ্ছে ডট দিতে হবে। ডট দেওয়ার পরে হচ্ছে ডোমেন নেমটা দিতে হবে। সো এখানে ডোমেন নেমটা যেন কি, আচ্ছা, farjanbithi.com, farjan, ওকে। সো এরপরে হচ্ছে আমাদের এই শেয়ার ডকুমেন্ট রুট যেটা আছে সেখানে হচ্ছে সাবমিট করতে হবে, মানে সেটা হচ্ছে চেক মার্ক দিয়ে তারপরে হচ্ছে সাবমিট করতে হবে। অনেক সময় ইরর আসতে পারে, বাট পরে আবার ট্রাই করতে হবে, কয়েক মিনিট হচ্ছে টাইম নিয়ে ট্রাই করলে আর কি হয়ে যাবে। সো এটা হচ্ছে সাবডোমেনটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক্যালি ইনস্টল করা যায়, সেজন্য হচ্ছে দেখা যায় ম্যানুয়ালভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় না। বাট অনেক সময় দেখা যায় কি বিভিন্ন টাইপের হচ্ছে ওয়েবসাইটে ম্যানুয়ালভাবে আর কি ক্রিয়েট করতে হয়, বা সেগুলো হচ্ছে জানতে হয়, কারণ ওয়েবসাইটে যখন কোনো প্রবলেম হয়
তখন আপনার ডাটাবেস থেকে হচ্ছে সেগুলো ইউজার সম্পর্কে বা হচ্ছে পাসওয়ার্ড সম্পর্কে আর কি জানতে হবে। অনেক সময় দেখা যায় অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, হ্যাঁ? সো ইনস্ট্যান্ট হচ্ছে সেটা কিভাবে আর কি রিকভার করা যায়। সো সেজন্য হচ্ছে ডাটাবেসের অ্যাক্সেসগুলো আর কি থাকলেও এখান থেকে অটোমেটিক্যালি সেটা আর কি ওয়েবসাইট অ্যাক্সেসটা নেওয়া যায় বা চেঞ্জ করা যায়। সো তখন হচ্ছে হ্যাকার আর সেটা অ্যাক্সেস করতে পারে না। তো আমি এখন এখানে যেহেতু সাবডোমেইন ক্রিয়েট করলাম, এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, হ্যাঁ? সো এখন আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট ক্লাসে মুভ করব। তারপরে কোথায়, আচ্ছা আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলে যাচ্ছি। সো এখান থেকে আমাদের ইনস্টল করতে হবে, হ্যাঁ? সো আমি হচ্ছে HTTPS নিলাম। অনেক সময় এটা নিলে কি হয় যে হচ্ছে কোনো ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর্সরা আসে তখন ওয়েবসাইটটা দেখা যায় রিস্কি দেখায় এরকম। সো আপনি হচ্ছে ওইটা বাদ দিয়ে এই তিনটার যে কোনো একটা হচ্ছে চুজ করতে পারেন। সো আমি এটা নিচ্ছি, এটাই মূলত আর কি ফরম্যাটটা। সো এখান থেকে হচ্ছে আর কি দেখতেছেন অনেকগুলো হচ্ছে সাবডোমেইন যেগুলো আমি আগে ক্রিয়েট করেছিলাম। সো ক্লায়েন্টদের কাজ করেছি, তারপর আবার মানে রিসেট দিয়ে দিয়েছি। সো আমি এটা wordpress-batch.farjanbithi.com-টা সিলেক্ট করছি। এখন এখানে হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ইন ডিরেক্টরি। ইন ডিরেক্টরি হলে কি হবে, সাবডোমেইন যে নেমটা সেটা হয় সামনে, হ্যাঁ? এটা হচ্ছে সাবডোমেইন, যেমন ওয়ার্ডপ্রেস ব্যাচ সাবডোমেইন হলে এটা হয় সামনে। আর আপনি যদি চান যে আপনি হচ্ছে সাবডোমেইনের সাথে আবার মানে ডিরেক্টরি ক্রিয়েট করবেন, তাহলে ইউআরএলটা হয়ে যাবে কি হবে, ইউআরএলটা হবে wordpress-batch.farjanbithi.com/wp। সো আমি হচ্ছে চাচ্ছি না এখানে ডিরেক্টরিটা দিতে, সেটা আমি হচ্ছে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এখন এখানে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। সো আপনি এখন একটা নর্মাল পাসওয়ার্ড দিতেই পারেন, যখন হচ্ছে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লায়েন্টকে অ্যাক্সেসটা দিবেন তখন আপনি সেখান থেকে আবার অ্যাক্সেস হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন, হ্যাঁ? সো আমি হচ্ছে ইজি একটা পাসওয়ার্ড দিচ্ছি, এটাই দিচ্ছি। ওকে, সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ফার্স্টের যে লেটারটা সেটা হচ্ছে আর কি বড় হাতের অক্ষর, যেটা আপার কেস সেটা হবে, আর বাকিগুলো ক্যাপিটালাইজ দিলেই হবে। আই মিন মানে সবগুলো ছোট বা ছোট বড় মিলিয়ে দিলেও হবে। দেন হচ্ছে আপনার নাম্বার ইউজ করতে হবে, তারপর হচ্ছে স্পেশাল যে ক্যারেক্টারগুলো লাইক হ্যাশ, তারপর @, এগুলো দিলে পাসওয়ার্ডগুলো আর কি স্ট্রং হয়, হ্যাঁ? সো যেহেতু আর কি এখানে হচ্ছে আমরা জাস্ট প্র্যাকটিস করব, সো এখানে এত বেশি হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে লাভ নেই। পরে দেখা যায় মানে পরে দেখা যাবে যে হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারছেন না। সো এখানে হচ্ছে অ্যাডমিন ইমেলটা কার, এটা হচ্ছে ক্লায়েন্টের, বা আপনি যদি আপনার জন্য ওয়েবসাইট মেক করেন তাহলে এখানে আপনার ইমেলটা অ্যাড করতে হবে, হ্যাঁ? সো আমি এখানে আর কি এই ইমেলটাই রাখছি, কারণ এর আগে অনেকগুলো ওয়েবসাইটে আমার ইমেল অ্যাড করেছি। সো সেজন্য আর চাচ্ছি না দেখা যাবে কিছুদিন পর পর শুধু মেইলে নোটিফিকেশন আসবে, হ্যাঁ? সো আমি এটা এইভাবেই রেখে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে সাইট নেম দেখতে পাচ্ছেন, আপনি চাইলে সাইট নেমটা চেঞ্জ করতে পারেন। সো আমি এটা এখানে আর কি এইভাবে রেখে দিচ্ছি, মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। এখানে আমি আমার আর কিছু করতে হবে না, হ্যাঁ? তারপরে আমি ইনস্টলে হচ্ছে ক্লিক করব, ইনস্টল বা কুইক ইনস্টল যে কোনো একটাতে ক্লিক করলে আর কি হবে। সেখানে হচ্ছে আর কি ওয়েট করতে হবে। আচ্ছা এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, আমার আবার হচ্ছে সি প্যানেলে ব্যাক করতে হবে। সাবডোমেইন ক্রিয়েট করাতে হচ্ছে একটা মিস্টেক হয়েছে, ডোমেইন। আচ্ছা আমি সাবডোমেইনটা আবার ক্রিয়েট করছি। এরকম মাঝে মাঝে হয়, এই হোস্টিংটাতে এরকম প্রবলেমটা হয়। ক্লায়েন্টের হোস্টিংগুলো দেখা যায় অনেক বেশি অ্যাডভান্স থাকে, সো ওরা দেখা যায় ইন্টারন্যাশনাল যে হোস্টিংগুলো সেগুলো ইউজ করে, বাট আমরা দেখা যায় বাংলাদেশিগুলো ইউজ করি, তো এই জন্য হচ্ছে প্রবলেম হয়। ওকে, আচ্ছা এটা হয়ে গেছে। সো আমি এখন আর এখানে শেয়ার ডকুমেন্ট রুট দিচ্ছি না, দেখা যায় দিলে এটা দিলে আবার প্রবলেম হয়ে যায়। আচ্ছা তো আমি হচ্ছে সাবমিট দিচ্ছি। বাংলাদেশের হোস্টিং সার্ভারগুলো এত একটা ভালো না, বাট তাও ইউজ করতে হয় যেহেতু ইন্টারন্যাশনালি হচ্ছে ইউজ করতে গেলেও আর কি পেমেন্টটা অনেক বেশি লাগে। হ্যাঁ, নর্মালি যেমন আমরা বাংলাদেশের হচ্ছে
এগুলোতে আর কি 2200 বা 2500 টাকায় আর কি কম প্রাইসে নিতে পারি, কিন্তু ইন্টারন্যাশনালি যদি নিতে চান সো সেক্ষেত্রে আর কি অনেক টাকা লাগবে অনেক। আচ্ছা, সো ডোমেনটা কোথায়, সাবডোমেনটা এই তো। আচ্ছা, ডিরেক্টরিটা রিমুভ করে দিচ্ছি। তারপরে হচ্ছে অ্যাডমিন পাস। আচ্ছা, তারপর আমি এখানে ইনস্টল করছি। ম্যাম আমাদের তো ডোমেন থাকবে না, তো আমরা সাবডোমেন কিভাবে করবো? হ্যাঁ, সাবডোমেইনের অ্যাক্সেসটাই তো আমি আপনাদেরকে দিব, যাতে আপনারা হচ্ছে সাবডোমেইনে প্র্যাকটিস করতে পারেন। আপনারা হচ্ছে যখন মনে করবেন যে আপনার হচ্ছে এখন নিজের একটা ওয়েবসাইট দরকার, তখন আপনার হচ্ছে সেটা পারচেজ করতে হবে। এখন এই মুহূর্তে আর কি প্র্যাকটিস করার জন্য আমি যেটা দিব সেখানে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, আপনি যদি চান আপনার পোর্টফোলিও ওয়েবসাইট আপনি মেক করবেন, সো তখন হচ্ছে করতে পারেন। সো মেইন যে আর কি ডোমেনটা যেটা farjanbithi.com, সো ওইখানে তো আসলে অ্যাক্সেস দেওয়া যাবে না, কজ ওইখানে আপনারা প্র্যাকটিস করলে দেখা যাবে ওইটা লাইভ থাকবে। সো যে কেউ যদি farjanbithi.com লিখে সার্চ করে এসে দেখবে যে ওয়েবসাইটের আর কি যাতা অবস্থা। এই জন্য হচ্ছে সাবডোমেইনে আপনারা হচ্ছে ক্রিয়েট করবেন, সাবডোমেইনটা লাইভ থাকবে, আমি একটু পরে দেখাচ্ছি। সাবডোমেনের মেল আসলে ওটা কি মেইন ডোমেনে আসে নাকি সাবডোমেনের মেইলেই আসে? হ্যাঁ, ওই যে একটু আগে আর কি যে মেল অপশনটা দেখালাম, সো ওই মেল অপশনেই আর কি আসবে। আচ্ছা, এখানে হচ্ছে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন এখানে ইউআরএল এ যাব। পাসওয়ার্ডটা দিয়েছিলাম হচ্ছে ইউজার নেম অ্যাডমিন ছিল, আর পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, মানে অ্যাডমিন পাস ছিল এরকম। ওকে, সো এখানে দেখেন এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। হ্যাঁ, সো ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এটা লাইভে দেখতে যাই, ভিজিট সাইট, তাহলে দেখেন এরকম দেখাচ্ছে। সো ওয়েবসাইট তো আর এরকম থাকে না, ওয়েবসাইটকে হচ্ছে সাজাতে হয়, তাই না? যেমন আমি এই আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখাই। এখানে হচ্ছে ও সরি, ম্যাথে প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা, এটা একটু পরে আবার করতে হবে। ম্যাথ ইরর আসলো কেন বুঝলাম না। আচ্ছা, সো আমি যদি ড্যাশবোর্ডে আসি, দেখেন এখানে হচ্ছে আপনি যে আর কি জিনিসগুলো ইনস্টল করবেন সেগুলো সবই কিন্তু এখানে দেখাবে, কিন্তু নতুন অবস্থাতে দেখাবে কি যে আপডেটস, মানে ওয়েবসাইট মেক করার পর যদি কোনো আপডেটস চায় বা একটা আপডেটস প্রশ্ন আসে। ছিল, জি বলেন। ওই একটু আগে আমরা যেখানে সাবডোমেন ক্রিয়েট করলাম ওইটা আসলে কি ওয়ার্ডপ্রেস সাইট ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেসই এটা কি ইনস্টল করা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এটা ওয়ার্ডপ্রেস, আমি দেখাই আবার। হোস্টিং থেকে নাকি? হ্যাঁ, এটা মানে ওই ইউআরএলটা দেখলাম BD15, ওটা বুঝলাম না। কোথায় BD15? ও আচ্ছা, এটা তো আমি জাস্ট একটা নেম দিয়ে রেখেছি। হ্যাঁ, সাবডোমেন যে কোনো নেমে আপনি দিতে পারেন আপনার। এটা হচ্ছে ডোমেন নেম, এই যে এটা হচ্ছে ডোমেন নেম। এখন আমি হ্যাঁ, ডোমেইনে হচ্ছে কাজ করছি না, আমি হচ্ছে সাবডোমেইনে কাজ করছি। সো সাবডোমেনটা আমি যে কোনো একটা নেমে আর কি দিতে পারি। সো যেহেতু আমি আপনাদের ব্যাচের জন্য হচ্ছে করছি, সো এখানে হ্যাঁ। হচ্ছে ওই ব্যাচের নেমটাই আর কি দিলাম, ওয়ার্ডপ্রেস ব্যাচ। সো এটা দিয়ে আর কি মার্ক করলাম, এই যে দেখেন। একটু আগে যে প্যানেলটা খুললেন ওইটা কোথাকার প্যানেল ছিল? এই, হ্যাঁ, কো- এই পাশে। এটা হ্যাঁ, এই এটাই তো, পাশেরটা, তার পাশেরটা এটা। না, বাম পাশেরটা। হ্যাঁ, এইটা। আচ্ছা, এটা তো হচ্ছে সি প্যানেল। এইখানে হচ্ছে মানে ওয়েবসাইট, মানে আপনি আপনার ডোমেইনের আন্ডারে যত ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আই মিন সাবডোমেইন, মেইন ডোমেইনের আন্ডারে যত ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সব ফাইলসগুলো হচ্ছে এখানে পাওয়া যাবে। হ্যাঁ, যেমন দেখেন। এইটার ডোমেইন নেমে ওই যে noc223.com, এটা কি হোস্টিং নেওয়া হয়েছে এই কারণে এটা আসছে? হ্যাঁ, এটা হোস্টিং থেকে আর কি অপারেট করা হয়। হ্যাঁ, এটা সি প্যানেল আর এটা হচ্ছে হোস্টিং। এটা হচ্ছে সি প্যানেলের আর কি ড্যাশবোর্ড। সো এখানে হচ্ছে যত আর কি ফাইলস আছে সেগুলো হচ্ছে হোস্টিং এর আন্ডারে আছে। হ্যাঁ, সো ও এখানে আচ্ছা আচ্ছা, হুম, সো বুঝতে এখানে পারছি। ইয়েস। সো আমি হচ্ছে কয়েকটা ট্যাব কেটে দিই। আচ্ছা, সো দেখেন ওয়েবসাইটটা মূলত এরকমভাবে আছে, কিন্তু এরকমভাবে থাকবে না। যখন আমরা ডিজাইন করব এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি আপডেটস, ওয়েবসাইটে যখন কোনো
মানে আপডেটস হচ্ছে চাইবে, তখন এই অপশনে গিয়ে আমাদের চেক করতে হবে যে ওয়েবসাইটে আপডেট আসছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় কি প্লাগইন থিম এগুলো হচ্ছে আপডেট না দেওয়ার ফলে ওয়েবসাইট হচ্ছে হ্যাক হয়ে যায়। আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট এরকম হ্যাক হয়ে গিয়েছিল, সো এটা অনেক কষ্ট করে রিকভারি করতে হয়েছে। সেখানে দেখেন রিইনস্টল, আপনি যদি চান ওয়ার্ডপ্রেসটা রিইনস্টল করবেন, লাইক আপনি ওয়েবসাইটে হচ্ছে অনেক উল্টাপাল্টা অনেক কিছু করেছেন যেটা হচ্ছে ডিজাইন ভালো হচ্ছে না বা হয়নি, সো তখন আপনি আবার রিইনস্টল করে নতুন ভার্সনে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, সো এটা গেল। তারপরে দেখেন এখানে পোস্ট অপশন, সো পোস্ট থেকে মূলত আর কি আমি ব্লগ সাইট একটা দেখাই, যেমন ফুড রেসিপি ওয়েবসাইট, ফুড রেসিপি ইউএসএ দেই তাহলেই চলে আসবে। আচ্ছা, সো এরকম আর কি ওয়েবসাইটগুলো যেগুলো আর কি রেসিপি টাইপের ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট, সো এখানে কিন্তু অনেক রকমের আর কি পোস্ট আপলোড করে। হ্যাঁ, যেমন দেখেন সো এটা কিন্তু পোস্টের মাধ্যমে করা হয়েছে। সো এরকমভাবে হচ্ছে পোস্টগুলো এখান থেকে আপলোড করা হয়। এটা এত রিলোড হতে টাইম লাগছে কেন? পোস্টের ইয়েটা দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এগুলো দেখা যায় আর কি রেসিপি ওয়েবসাইট, সো এগুলো হচ্ছে ব্লগ পোস্টের মতোই, যেগুলো হচ্ছে পোস্ট অপশন থেকে আর কি মেক করা হয়। হ্যাঁ, সো এখানে হচ্ছে টাইটেল দিয়ে ডেসক্রিপশন দিয়ে, এগুলো হচ্ছে অন্য ক্লাসে দেখাবো। আজকে জাস্ট হচ্ছে ড্যাশবোর্ডটা আমাদের বুঝতে হবে যে কোথায় কি আছে। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে পোস্ট করা হয়। তারপরে দেখেন এখান থেকে মিডিয়াটা কি, আমরা যদি কোনো ইমেজ আপলোড করি এখান থেকে ডিরেক্ট আপলোড করতে পারবো। যেমন আমি আজকে এটা করেছিলাম, সো এখান থেকে এটা আপলোড করতে পারবো। হ্যাঁ, তারপর এখান থেকে হচ্ছে পেজ, ওয়েবসাইটের যে পেজগুলো, যেমন দেখাচ্ছি, যেমন এটা কিন্তু একটা পেজ। হ্যাঁ, এটা কিন্তু হোম পেজ, এটা হোম পেজ। তারপর আমি যদি এই পেজে যাই, এটা হচ্ছে অ্যাবাউট পেজ বা সেকেন্ড পেজ আর কি যেটা বলে, এটা অ্যাবাউট পেজ। তারপর আমি যদি আর কি আচ্ছা পোর্টফোলিওতে যাই, সো এটাও কিন্তু একটা পেজ। সো এই পেজগুলো হচ্ছে কীভাবে ক্রিয়েট করে, এই পেজগুলো হচ্ছে এই যে এখান থেকে ক্রিয়েট করা হয়, এখানে টাইটেল দিয়ে আর কি ক্রিয়েট করা হয়। হ্যাঁ, সো আমি হচ্ছে কখন সবগুলো পেজ দেখতে পাবো, অল পেজে গেলে। তারপর এখানে হচ্ছে কমেন্টস, যখন আমরা কোনো একটা পোস্ট হচ্ছে আপলোড করব, সো ওই পোস্টে আর কি অনেকে কমেন্ট করতে পারে, ওই আর কি আপনার ওয়েবসাইটে যেসব ভিজিটর্সরা আসবে, সো তার যদি আপনার পোস্টটা ভালো লাগে, সো সেক্ষেত্রে সে কমেন্ট করবে। ওকে, সো অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিম অপশনে হচ্ছে আর কি যাওয়া যায়, সেখান থেকে হচ্ছে অ্যাড নিউ থিমে ক্লিক করে আর কি থিম ইনস্টল করা যায়। হ্যাঁ, যেটা আর কি ওয়েবসাইটের স্ট্রাকচার আর কি মেক করে। আচ্ছা, আমি আমার রিয়েল ওয়েবসাইটে করি তাহলে আরও ক্লিয়ারলি বোঝা যাবে। সো এখানে ড্যাশবোর্ডে আর কি দেখলেই বুঝতে পারবেন, ওইটা তো একদম নিউ ড্যাশবোর্ড। এই ট্যাবটা আমি এখানে নিয়ে আসি, তাহলে এটা ইজি হবে। ওকে, সো এখানে দেখেন আমার ড্যাশবোর্ডে কিন্তু অনেক কিছু, তাই না? আর এখানে কিন্তু মাত্র কয়েকটা অপশন। সো এটা কেন দেখা যায়, আমার এটার মধ্যে হচ্ছে ওয়েবসাইটটা বিল্ড করা আছে, এই জন্য হচ্ছে এত অপশন যেগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করেছি। সো আপনারা যখন হচ্ছে ডিজাইন করবেন আপনাদের এরকম হবে। তারপর এখানে হচ্ছে প্লাগইন অপশন, ইনস্টল প্লাগইন, এখান থেকে হচ্ছে দেখা যাবে কয়টা প্লাগইন হচ্ছে ইনস্টল করা আছে এগুলো। সো প্লাগইন কি সেটাও হচ্ছে বুঝতে পারবেন। তারপর এখান থেকে অ্যাড নিউ প্লাগইন। সো নর্মালি যখন হচ্ছে আমরা ওয়েবসাইট মেক করি,
তখন কিন্তু আমাদের কিছু কিছু আর কি স্ট্রাকচার বা ফিচার দরকার হয়। সো ওই ফিচারগুলো আর কি কাস্টমভাবে দেখা যায় মেক করাই থাকে। আপনি জাস্ট হচ্ছে এখান থেকে প্লাগইন ইনস্টল করবেন আর সেই ফিচারগুলো ইউজ করবেন। যারা হচ্ছে ওয়েব ডেভেলপার বা কোডিং করে প্রোগ্রামিং করে করে ওয়েবসাইট বিল্ড করে তাদের দেখা যায় এই ফিচারগুলো নিজে থেকে হচ্ছে কোডিং করে করে বিল্ড করতে হয়। আর ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কি হয়, সেই ফিচারগুলো আর কি অটোমেটিক্যালি থাকে, যেটাকে প্লাগইন বলা হয়। ওই প্লাগইনগুলো আপনি জাস্ট হচ্ছে ইনস্টল করবেন আর ইউজ করবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে হচ্ছে ইউজার অপশন। ইউজার কি, যে একটা ওয়েবসাইটে আপনি কতজন ইউজারকে অ্যাড করতে পারবেন, লাইক আপনিও আছেন, আপনার ক্লায়েন্টও আছে, আপনার টিমমেটরাও আছে। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে অল ইউজারে দেখা যাবে। যেমন আমি কিন্তু তখন ইমেলটা আর কি চেঞ্জ করে নিই, তখন যদি আমি আমার মেলটা দিতাম তাহলে কিন্তু ওইটাই দেখাতো। সো এখানে আর কি এটা দেখাচ্ছে। তো আমি যদি চাই যে আপনাদের মধ্যে কাউকে এখানে ইউজারে অ্যাড করব, সো তখন কিন্তু আমি এখানে ইউজার নেমটা আর কি দিতে পারি, বা হচ্ছে আপনাদের মধ্যে দিচ্ছি কার নাম দিব। আচ্ছা, আমি নাম দেই। সো এখানে হচ্ছে আপনার ইমেলটা দিতে হবে। ইমেলটা দেওয়ার পরে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা এখানে দেখা যায় জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে এখানে হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করে দিবে, অথবা আপনি যদি চান আপনি নিজেও হচ্ছে পাসওয়ার্ড আর কি দিতে পারেন। এটা একটা কমন পাসওয়ার্ড যেটা আমি ইউজ করি। সো হ্যাঁ, আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এখানে সেন্ড ইউজার নোটিফিকেশন। হ্যাঁ, আমি যদি এটা মানে আনচেক করে দেই তাহলে দেখা যাবে আপনার মেইলে কোনো নোটিফিকেশন যাবে না। আর আমি যদি এটা কি চেক মার্ক দেই তাহলে হচ্ছে নোটিফিকেশনটা যাবে। এখন আরেকটা জিনিস হচ্ছে রোল, মানে আপনাকে আমি কোন রোলটা দিব, তাই না? যদি সাবস্ক্রাইবার দেই তাহলে দেখা যাবে আপনি ওয়ার্ডপ্রেসে এই হোম আপডেটস অ্যান্ড পোস্ট ছাড়া তেমন মনে হয় না কোনো কিছু দেখতে পাবেন। দেন অথরেও হচ্ছে একই অবস্থা। সো এডিটরে দেখা যায় ক্লায়েন্টরা অনেক সময় আর কি যারা ওয়েবসাইট ডিজাইনার তাদেরকে কিছু এডিটর অ্যাক্সেস দেয়, কিন্তু আপনি যখন হচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাক্সেসটা আর কি দরকার হবে, যাতে আপনি সব কিছুর অ্যাক্সেস পান অ্যান্ড আপনার কাজ করতে কোনো প্রবলেম না হয়। অনেক সময় যদি এরকম হয় ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়েছে কিন্তু আপনি হচ্ছে ড্যাশবোর্ডে সব কিছু দেখতে পাচ্ছেন না, বা আপনি হচ্ছে যেখানে কাজ করবেন যে পেজ বা পোস্ট বা যে হচ্ছে প্লাগইন মানে যেখানেই হোক না কেন কাজ করবেন কিন্তু সেই অপশনটা আপনি খুঁজে পাচ্ছেন না, তার মানে বুঝতে হবে আপনার যে ক্লায়েন্ট আপনাকে হচ্ছে সম্পূর্ণ অ্যাক্সেসটা আর কি দেয়নি। হ্যাঁ, সো অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা আপনার দরকার হবে, বা ক্লায়েন্টই তার অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিবে, অথবা হচ্ছে আপনার মেল তাকে দিতে হবে, সেই মেলটা হচ্ছে সে আপনার নামে অ্যাসাইন করে এরকম অ্যাক্সেসটা দিবে। সো ক্লায়েন্ট কিন্তু অনেক সময় নাও বুঝতে পারে, কিন্তু আপনার তাকে বোঝাতে হবে, বলে দিতে হবে কীভাবে সে হচ্ছে অ্যাক্সেস দিবে। হ্যাঁ, সো এটা হচ্ছে সেটিংস অপশন। আমি যদি জেনারেলে যাই, সো জেনারেলে গেলে কিন্তু সাইট টাইটেলটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এই যে এটা। সো আমার এই ওয়েবসাইটের সাইট টাইটেলটা হচ্ছে স্মার্ট ডেভেলপার প্রো। যদি আমি এখানে যাই, কোথায় সেটিংস, এই তো সেটিংস। সো আমার সাইটের টাইটেলটা হচ্ছে স্মার্ট ডেভেলপার প্রো। আমি ট্যাগলাইনটাও স্মার্ট ডেভেলপার প্রো দিতে মানে হ্যাঁ দিয়েছি, কিন্তু অন্য কিছুও দিতে পারতাম। তারপরে হচ্ছে সাইট আইকন। সাইট আইকনটা কি, এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে আমি যেখানে হচ্ছে মাউসটা মুভ করছি, সো এটা হচ্ছে সাইট আইকন। এটা মূলত কেন দেওয়া হয়, কারণ নর্মালি যখন হচ্ছে আমরা ওয়েবসাইটগুলো গুগলে সার্চ করি, দেখাচ্ছি, আচ্ছা সাইটটা এখন ইন্ডেক্স হয়নি, আচ্ছা দেখাই। নর্মালি যখন আমরা ওয়েবসাইটটা হচ্ছে গুগলে সার্চ করি তখন আর কি এরকম লোগো থাকলে কি হয়, বা এরকম আর কি আইকনটা থাকলে কি হয়, এটা বোঝা যায় যে না এটা একটা ওয়েবসাইট, ব্র্যান্ডিং ওয়েবসাইট, এটার ব্র্যান্ডটা ভালো, এরকম টাইপের। কিন্তু যখন হচ্ছে লোগো বা আইকন ছাড়া হচ্ছে আমরা দেই তখন কিন্তু আর কি কোনো ক্লায়েন্ট বা নর্মালি কেউ অত একটা আর কি কিউরিওসিটি নিয়ে আর কি দেখে না যে এই ওয়েবসাইটটা একটু দেখি। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে এটা আর কি করা হয়। আর এসইওর জন্য দেখা যায় সাইট আইকনটা আর কি দরকার। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, যেটা হচ্ছে এখানে দেখা যাবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে এই যে সাবডোমেইন বা যে ডোমেনটা, এখানে হচ্ছে আমি এই ডোমেনের
আন্ডার এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি, তাই হচ্ছে এটার অ্যাড্রেসটা দেখাচ্ছে, আই মিন ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, হ্যাঁ। সো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল। তারপর সাইট অ্যাড্রেস ইউআরএলও সেম। তারপর অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস, অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস বলতে কি, যে আপনি বা আপনার ক্লায়েন্ট যে কেউ হতে পারে। সো এটা হচ্ছে, যেহেতু আমার ওয়েবসাইট, সো আমার মেইলই তো থাকবে এখানে, তাই না। আর এখানে মূলত আর কি দেখা যায় সাইট ল্যাঙ্গুয়েজ। এখন এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আর কি, যে জিনিসটা আর কি ঝামেলা হবে, অনেক সময় ক্লায়েন্টরা আসে, হ্যাঁ, ওরা এসে দেখা যায় ওদের ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট থাকে। ইউএসএ থাকার পরেও দেখা যায় অনেকে ইংলিশ বাদ দিয়ে অন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউজ করে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডে মানে অক্ষরগুলো কিন্তু আপনারা দেখা যাবে চিনতেই পারবেন না। কারণ আমরা তো এখানে ইংলিশ দেখে দেখে অভ্যস্ত, তাই না। এখানে হচ্ছে যা কিছু আছে সব কিছুই তো ইংলিশে লেখা। সো এটা তো দেখা যায় ক্যাচ করতে পারবো ইজিলি, যে কোথায় পোস্ট, কোথায় পেজ, কোথায় মিডিয়া। কিন্তু যখন হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজে থাকবে, তাই না। আচ্ছা, অন্য ল্যাঙ্গুয়েজে দিয়ে আবার আমি ভুলে যাই না কি, কে জানে। তো অন্য ল্যাঙ্গুয়েজে যখন থাকবে তখন কিন্তু দেখা যাবে আপনি বুঝতে পারবেন না যে কোনটা হচ্ছে পোস্ট, কোনটা পেজ, এই কোনো কিছুই কিন্তু বোঝা যাবে না, হ্যাঁ। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্যাশবোর্ডের অপশনগুলো একটু ভালোভাবে মনে রাখা উচিত বা খেয়াল রাখা উচিত, যাতে ক্লায়েন্টের ওয়েবসাইট আপনার আরবিতে হোক বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক না কেন, যাতে ইজিলি সেটা বুঝতে পারি বা ক্যাচ করতে পারি, অ্যান্ড এখান থেকে অপশনটা খুঁজে এসে সাইটের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি। এই যে যেমন দেখেন, এতক্ষণ তো সবই ইংলিশে ছিল, তাই না, এখন তো এটা অন্য ল্যাঙ্গুয়েজে আছে। সো আপনারা যদি ড্যাশবোর্ডটা মনে না রাখেন, তাহলে মানে এই অপশনটা তো পাবেনই না, আর ক্লায়েন্টকেও বলতে পারবেন না যে আসলে এই অপশনটা তুমি চেঞ্জ করো। কারণ আপনি যখন ক্লায়েন্টকে এই কথাটা বলবেন, ও তো বলবে যে তুমি ভাই কিছুই পারো না, তুমি এক্সপার্টও না, কিছু না। কারণ তুমি যদি এক্সপার্ট হতা, তাহলে তো এই কমন একটা জিনিস তুমি নিজেই খুঁজে বের করে হচ্ছে এটা ঠিক করতে, তাই না। সো সেই জন্য হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের অপশনগুলো মনে রাখতে হবে, যে কোন সেটিংসে গিয়ে কোনটা হচ্ছে চেঞ্জ করা যায়, হ্যাঁ। সো আমি এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিচ্ছি। এখন যদি আমি বাংলা করে দিই, বাংলাও হবে। একটু পরে আরবি করবো, দাঁড়ান। দেখা যায় ইংলিশটাই আর কি সুইটেবল সব কিছুর সাথে। যখন আমরা ফেসবুকে আর কি ফেসবুক ইউজ করি, সো অনেক সময় কিন্তু বাংলা মানে ল্যাঙ্গুয়েজটা চলে আসে। সো বাংলাটা আর কি ইউজ করলে দেখা যায় অনেক কিছুই আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ আমরা হচ্ছে বেশিরভাগ ওয়ার্ডই হচ্ছে ইংলিশ জানি, তাই না। আচ্ছা, এটা এত টাইম নিচ্ছে কেন? আচ্ছা, এখন কিন্তু এটা আবার বাংলা হয়ে গেছে। সো এখানে মানে সবগুলো অপশন আবার বাংলা হবে না, কারণ কিছু অপশন হচ্ছে বাংলা হলে বা কিছু ওয়ার্ড হচ্ছে বাংলাতে হলে সেটার কোনো মিনিং থাকে না, হ্যাঁ। যেমন এখানে দেখেন ই-কমার্সের কোনো আর কি চেঞ্জ হয়নি, প্রোডাক্টসের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু বাকি এই যে অ্যাপিয়ারেন্স, প্লাগইন সমূহ এইগুলোর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এগুলোর কিন্তু কোনো মিনিং নেই। ওকে, সো আমি এখন হচ্ছে এটা চেঞ্জ করে দেই, ইংলিশটাই রাখি। দেখি তো আরাবিয়ানটা আছে কিনা। আছে তো অবশ্যই। এটা আবার অন্য পাশে চলে গেলেই হয়, না গেলেই হয়। সো এরকমভাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো আর কি, মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের যে অপশনটা সেটা ভালো মতো জানতে হবে। আমার এরকম মানে একবার হয়েছিল একটা ক্লায়েন্টের সাথে, তখন আমি একদমই নতুন ছিলাম। ক্লায়েন্টের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ অপশন আমি খুঁজে পাচ্ছিলাম না, দেখেছেন এটা কি হলো? কারণ আরবি যে ল্যাঙ্গুয়েজটা সেটা তো আসলে দেখা যায় মানে ইংলিশের মতো ওই সাইড থেকে স্টার্ট হয় না, তাই না। সো এটা কিন্তু এইভাবে হয়ে গেছে। মনে হচ্ছে না যে উল্টা? আমিও ফার্স্ট টাইম হচ্ছে এই যে এরকম ফেস করেছিলাম। আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছিল যে আসলে এটা আমি কীভাবে ঠিক করবো, অপশন খুঁজে পাই না, তার মধ্যে আবার উল্টা দেখাচ্ছে। সো মানে এটা কিন্তু অনেক টাফ খুঁজে বের করা, হ্যাঁ। সো এটা আমি এখন চেঞ্জ করি, সেভ অপশন। এটা এখন আবার ঠিক হয়ে যাবে। দেখেছেন ঠিক হয়ে গেছে। ডিসপ্লে উল্টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকম। আমি যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে লগ ইন করেছি, আমার পুরো মাথা এলোমেলো হয়ে গেছিল যে এটা এখন আমি কি করব। কারণ তখন তখন হচ্ছে নতুন ছিলাম। ইভেন হচ্ছে এই জিনিসটা তো আসলে আর কি, এই যে আমরা হচ্ছে কোর্স কেন করি? কারণ গাইডলাইন পাওয়ার জন্য। আমরা তো চাইলে ইউটিউব থেকে শিখতে পারি, তাই না? কিন্তু ইউটিউবে তো আসলে শেখা যাবে, আপনার খুঁজে শিখতে হবে। দেখা যাবে অনেক টাইম আর কি চলে যায়। আমি নিজে যখন পার্সোনালি
মানে ইউটিউব থেকে শিখেছি, আমার অনেক টাইম চলে গেছে। কিন্তু তখন কিন্তু এত কোর্স অ্যাভেলেবল ছিল না, বা ফ্রিল্যান্সিংটা এত বেশি আর কি মানে হাইপে ছিল না। তখন মানুষ ফ্রিল্যান্সিং করতো, কিন্তু মানে এত আর কি এখন যেরকম আর কি হাইপে আছে, সবাই জানে ফ্রিল্যান্সিং একটা পেশা, কিন্তু তখন এত কিছু জানতো না। যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতো তারা খুবই নিজেকে অনেক বেশি হাইড করে রাখতো। এখন তো অনেকে হচ্ছে দেখায় যে আমি ফ্রিল্যান্সিং করি, বা আমি দেখাচ্ছি আপনারা জানতেছেন, কিন্তু আমি যদি না দেখাতাম তাহলে জানতেন না। সেরকম অনেকে না দেখালে আর কি জানা হতো না এরকম। সো ওই টাইমে আর কি নিজে নিজে শিখতে গিয়ে দেখা যায় অনেক টাইম লেগেছে। যে টাইমটা আমি যদি একটা কোর্সে অ্যাডমিশন নিতাম, আমার দেখা যেত হাইয়েস্ট ৩ থেকে ৪ মাস লাগতো, কিন্তু আমি নিজে শিখতে গিয়ে দেখা যায় ১ বছরেরও বেশি সময় লেগে গেছে। অ্যান্ড ওই শেখার মধ্যেও কিছু জিনিস ছিল যেগুলো হচ্ছে আমি জানতাম না, কিন্তু যখন হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করেছি তখন কিন্তু সেগুলো রিসার্চ করে করে বের করে তারপর আবার শিখতে হয়েছে। সো আপনারা কিন্তু এই জিনিসগুলো ক্লাসে শিখতে পারছেন, যে ক্লায়েন্টের ওয়েবসাইট পাওয়ার পরে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, সাইটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে যদি ডিফারেন্ট থাকে। সো এগুলো যদি আর কি ইউটিউবে সার্চ করেন, বা আপনি যদি এগুলো না জানতেন তাহলে তো আর কি সার্চ করে করে জানতে পারতেন না, তাই না? আপনি তো তখনই জানবেন যখন এই প্রবলেমটা হচ্ছে ফেস করবেন। সো এই প্রবলেম ফেস করার আগেই বলে দিচ্ছি, যাতে পরবর্তীতে প্রবলেমে পড়তে না হয় আমার মতো। সো পরে আমি ইউটিউব থেকে সার্চ করে পরে দেখেছি অপশন, কিন্তু তাও কিভাবে দেখব, কারণ আর কি এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড তো উল্টা দেখাচ্ছিল, তাই না? সো অনেক টাইম লেগেছে, আমার প্রায় ৩০ মিনিট টাইম লেগেছে এই অপশন খুঁজে বের করে এটা ঠিক করতে। সো এরকম ফার্স্ট টাইমে আর কি অনেক বেশি নার্ভাস ফিল করতে পারেন আপনারা, কিন্তু পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, সো এরপরে আমরা রাইটিং অপশনে যেতে পারি। আচ্ছা, রাইটিং অপশনে তেমন কিছু নেই, আমাদের রিডিং অপশনটা দরকার। যেমন দেখেন এখান থেকে ২টা জিনিস হচ্ছে আর কি ঠিক করতে হবে। এক হচ্ছে হোম পেজ, যে আপনি কোন পেজটাকে হচ্ছে হোম পেজ হিসেবে রাখতে চাচ্ছেন। আরেক হচ্ছে পোস্ট পেজ। পোস্ট পেজ যেটা সেটা সবাই জানেন, ব্লগই হচ্ছে পোস্ট। আর হোম পেজের ক্ষেত্রে আপনি যেই পেজটা হচ্ছে সামনে রাখতে চাচ্ছেন ওয়েবসাইটের ফ্রন্টে, এটা হচ্ছে হোম পেজ। সো আমি যদি অন্য আরেকটা পেজ দেই, এখানে কোনটা দিব, পোর্টফোলিওটা দেই, তাহলে এখানে মানে পেজটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন। এখন আমি একটা রিলোড দিলে চেঞ্জ। পোর্টফোলিও পেজে তো কিছু নাই, সেজন্য। এখন আমি আবার হোম টুতে যাব, তারপর আবার সেভ চেঞ্জেসে দিলে হয়ে যাবে। ওকে, সো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। কখনো এটা হচ্ছে মানে চেকমার্ক আর কি অন করবেন না, কারণ দেখা যাবে এই জিনিসটা যদি অন করে রাখেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইট কখনোই হচ্ছে গুগলে ইন্ডেক্স হবে না। ইন্ডেক্স না হলে সেই ওয়েবসাইট আসলে কেউই খুঁজে পাবে না, ওকে? বা সেটা হচ্ছে কখনোই এসইও ফ্রেন্ডলি হবে না। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে পারমালিঙ্ক। সো এখান থেকে হচ্ছে আমাদের ২টা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে পোস্ট নেম, যেটা পোস্ট নেম বলতে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা, যেমন আমরা এখন যদি এটাতে ক্লিক করি তাহলে দেখা যায় ডোমেইন নেমের পরে পেজের নেমটা চলে আসে, তাই না? সো আমি যদি এখন ডে অ্যান্ড নেমে দেই, আচ্ছা ওহো, ওইটা তো পোস্ট থেকে দেখানো যাবে। আচ্ছা আমি এখান থেকে দেখাই, দেখি হয় কিনা। আচ্ছা পেজ থেকে এটা হবে না, এটা হচ্ছে পোস্ট থেকে হবে। পোস্ট একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। ওরে অনেকগুলো ট্যাব হয়ে গেছে। আচ্ছা আমি পোস্টের টাইটেলটা দিচ্ছি হ্যালো, আর কিছুই দেব না। ওকে, সো এখানে দেখেন পারমালিঙ্ক যেটা আর কি চেঞ্জ করলাম এখান থেকে, যেমন ডেট ডে অ্যান্ড নেম, তাই না? সো এখানে কিন্তু এই যে ডেটটা দেখাচ্ছে অ্যান্ড নেমটা দেখাচ্ছে। এখন আমি যদি আবার এটা পোস্ট নেমে দেই তাহলে কি হবে, শুধু ডোমেইন নেমটা দেখাবে আর হচ্ছে মানে পোস্টের নেমটা দেখাবে, এছাড়া কোনো কিছু না। হ্যাঁ, আমি আবার সেভ করি। তো আমি এখান থেকে এটা এইভাবে চেক করি। আরে হলো না কেন? এই তো এখন আবার ঠিক হয়ে গেছে। সো দেখেন এখন যদি আমি চেক করি তাহলে কিন্তু শুধু ডোমেইন নেম অ্যান্ড হচ্ছে পোস্টের নেমটা দেখাচ্ছে। ওকে,
সো এটা পোস্টের আর কি কমেন্ট সেকশন, যেটা ওই যে বললাম অনেকক্ষণ আগে যে এখান থেকে কমেন্ট করা যাবে, কিন্তু কমেন্টটা হচ্ছে অ্যাপ্রুভ হবে কিনা বা আপনি অ্যাপ্রুভ করবেন কিনা। আচ্ছা, এটা হচ্ছে লগ ইন অবস্থায় আছি তো এই জন্য হচ্ছে এমন দেখাচ্ছে। আমি যদি নিউ ইনকগনিটো মোডে যাই তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে কমেন্ট দেখাচ্ছে। সো আমি এখানে ফারজান দিচ্ছি, ইমেল, ওয়েবসাইট দিয়ে জাস্ট হচ্ছে পোস্ট কমেন্টে দিলে এখানে গিয়ে আমি কমেন্টটা চেক করতে পারবো। এই যে দেখেন যে কমেন্টটা আমি মাত্র করেছি, তাই না? সো এটা তো আমি হচ্ছে এখান থেকে আবার ডিলিট করে দিই, কারণ আমার তো এখানে পোস্টের দরকার নেই, এই ওয়েবসাইটে তো পোস্টের কোনো দরকার নেই। ওকে, সো এইভাবে হচ্ছে ড্যাশবোর্ড, মানে ড্যাশবোর্ডের অপশনগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, সেটিংসে শুধু জেনারেল, দেন হচ্ছে রিডিং আর পারমালিঙ্কস। আর আপনি যদি প্রাইভেসিতে দেখতে চান, আসলে এখানে তেমন কিছুই না, প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করে তারপরে এখানে আর কি অপশনটা দেখতে হবে। হ্যাঁ, আমি দেখাই আর অপশন, এই যে আমি প্লাগইনের অপশনগুলো দেখাই। দেখেন এখানে আমি অনেকগুলো প্লাগইন ইউজ করেছি, অনেকগুলো, প্রায় 20টার মতো। সো এখানে দেখেন, এখানে কিন্তু একটু ইয়েলো মার্ক টাইপের দেখাচ্ছে, তাই না? এগুলো সবগুলো হচ্ছে আপডেট চাচ্ছে। হ্যাঁ, সো আপডেট না দিলে কি হয়, ওই যে ওয়েবসাইট হচ্ছে আর কি এসব আপডেটের জন্য আর কি অনেক সময় হ্যাক হয়ে যায়। সো আপডেট দেই, কিন্তু কয়েকদিন পর পর আবার আপডেট চায়। সো সবগুলো হচ্ছে যখন আপনি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন তখন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে হচ্ছে তার ওয়েবসাইট যাতে কখনোই ভেঙে না যায় বা কোনো প্রবলেম না হয়। সো তখন আর কি প্লাগইন অপশনে গেলে যদি দেখেন যে এরকম আপডেট যাচ্ছে, সো আপনি নিজে থেকে আপডেট দিয়ে দিবেন যাতে প্রবলেম না হয়। ওকে, সো আমি এখান থেকে যদি অ্যাড নিউ প্লাগইনে যাই, আচ্ছা আমি আরেকটা অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে থিমের অপশনটা। থিম ফাইল আমরা কিভাবে এডিট করতে পারি। অনেকে আচ্ছা এখানে থিম কাস্টমাইজেশন হতে পারেন, আই মিন কোডিংটা পারেন, আবার নাও হতে পারে। সো কোডিং পারলে ভালো, না পারলেও সমস্যা নেই। সো এখান থেকে মূলত দেখা যায় আর কি থিমের অনেক কিছু চেঞ্জ করা যায়। হ্যাঁ, যেমন থিমের স্টাইলগুলো চেঞ্জ করা যায়। এই যে কোডিং জানা থাকলে আসলে দেখা যায় এগুলো আর কি নিজে থেকে আর কি চেঞ্জ করা যায়, বাট অত একটা দরকার হয় না যতক্ষণ না ওয়েবসাইটে খুব বেশি ঝামেলা হয়। এগুলো আস্তে আস্তে আর কি এমনিতেই শিখে যাবেন। সো এখানে দেখেন আমি কিন্তু এখানে হ্যালো এলিমেন্টর থিমটা ইউজ করেছি। হ্যাঁ, যার জন্য আমার ওয়েবসাইটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ডিজাইন কিন্তু প্লাগইনগুলো দিয়েই করা হয়েছে, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু এরকম। তো আমি এই ওয়েবসাইটে হচ্ছে থিম ইনস্টল করে দেখাই। এখান থেকে আমি হ্যালো এলিমেন্টর থিমটা ইউজ করব। হ্যালো এলিমেন্টরটা পার্সোনালি আমার পছন্দ, কারণ এটা হচ্ছে খুবই ভালো একটা থিম, মানে ফ্রি, আবার হচ্ছে এত ঝামেলা হয় না, কিছুই হয় না। আচ্ছা একটু ওয়েট। ওকে, সো হ্যালো এলিমেন্টর থিমটা হচ্ছে ইনস্টল যদি করি, তাহলে দেখেন এখানে অ্যাস্টা থিমটাও হচ্ছে ইউজ করা যায়, কিন্তু অ্যাস্টা থিমটায় দেখা যায় অনেক সময় হেডিংয়ে প্রবলেম করে। হেডিংগুলো হচ্ছে পার্সোনালি কোড করে করে আবার মানে রিমুভ করতে হয়। সো এটা ঝামেলা থেকে আর কি হ্যালো এলিমেন্টরটা আর কি বেটার। সো আমি এখানে হ্যালো এলিমেন্টর ওয়েবসাইট, সরি হ্যালো এলিমেন্টর থিমটা হচ্ছে ইনস্টল করছি। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে যেই পেজ বিল্ডার দিয়ে কাজ করব, সো সেটা নেম হচ্ছে এলিমেন্টর। সো আমি এখান থেকে প্লাগইন অপশনে যাব। আমাদের এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো দুইটাই লাগবে। সো আমি এলিমেন্টর প্রোটা আপনাদেরকে দিয়ে দিব, আর এলিমেন্টরটা হচ্ছে ফ্রি, আর এলিমেন্টর প্রোটা হচ্ছে যেটা হচ্ছে প্রিমিয়াম। সো আমি এখান থেকে এলিমেন্টর ইনস্টল করে নিচ্ছি।
কি হলো, বানান কি ভুল নাকি? ও আচ্ছা, এই তো এটা। সো এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, হ্যাঁ। সো আমরা হচ্ছে এটা ইনস্টল করব। অনেক অনেক প্লাগইন আছে, এই প্লাগইনগুলো ইনস্টল করলে আপনারা হচ্ছে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফিচার। এলিমেন্টর প্রোটা এখানেই আছে। আচ্ছা, সো যতটুকু দেখালাম, কোথায় ট্যাব কোথায়, যতটুকু দেখালাম ততটুকু কি বুঝতে পেরেছেন না? হ্যালো? হ্যাঁ বুঝতে পেরেছি। আর 9 মিনিট আছে, তাই না? এরপরে মনে হয় মিটিংটা ক্লোজ হয়ে যেতে পারে, আবার জয়েন করবেন। আচ্ছা, আমার হচ্ছে পার্মানেন্ট ইউআরএলটা ক্রিয়েট করা হয়নি, হ্যাঁ। সেটা হচ্ছে আমি নেক্সট ক্লাসের আগে ক্রিয়েট করে দিব। পার্মানেন্ট যে লিঙ্কটা, সেটা হচ্ছে ক্রিয়েট করার অপশনটা আমি এখান থেকে খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, দেখি এটা ইনস্টল হয়েছে কি না। ইনস্টল হতে এত টাইম লাগে, তারপর এটা অ্যাক্টিভেট করে দিতে হবে। এটা কি থিম? না, এটা হচ্ছে প্লাগইন। আচ্ছা, এরপর আমাদের ব্যাকে আসতে হবে, হ্যাঁ। প্লাগইন আর হচ্ছে থিম পার্থক্যটা কি? হ্যাঁ, থিমটা হচ্ছে মূলত স্ট্রাকচার, মানে একটা ওয়েবসাইট কোন স্ট্রাকচারে বিল্ড করা যাবে বা সেটা লেআউটটা, হ্যাঁ। যেমন দেখেন, এই যে সাইটে যে স্পেসগুলো আছে, তাই না? সো আমি যদি থিমটা চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে এইটার উইডথটা বেড়ে যেতে পারে বা স্ট্রাকচারটা অন্যরকমভাবে আর কি হতে পারে। সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, যখন আমি ওয়েবসাইটের কাজগুলো শুরু করব, তখন আসলে বুঝতে পারবেন আরও ভালো। এখন আমি প্লাগইনগুলো ইনস্টল করে জাস্ট দেখাচ্ছি। ওকে, সো এখন আমার এলিমেন্টর প্রো প্লাগইনটা লাগবে। আচ্ছা, আমি প্রোটা পরে ইনস্টল করি, আগে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করি, হোম পেজ। সো আমি এডিট উইথ এলিমেন্টর যদি দেই, দেখেন এখানে কিন্তু এই লেআউটগুলো আসতেছে, তাই না? যেমন এখানে আমার হেডিং নিয়ে নিয়ে কাজ করতে হবে। হেডিং, তারপরে ইমেজ, এগুলো হচ্ছে উইজেট। এগুলোকে বলা হয় হচ্ছে উইজেট। যেমন ভিডিও, এটা নিচে রাখি। আপনাদের এটা হচ্ছে মানে যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না মানে মাউস দিয়ে ধরে এটা হচ্ছে নিচে রাখতে হবে। আচ্ছা, এই কন্টেইনারগুলোতে এটা আর কি এমন প্রবলেম হতে পারে, দেখা যাবে নিচে আসবে না, যাবে না। তো আমি এটা এখানে রাখছি আরেকটা নিয়ে। সো এটা, এই প্রবলেমটা সলভ করার জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি যে আমরা এই কন্টেইনার বা এই লেআউটটা ইউজ করব না। এই লেআউটে কি প্রবলেম দেখেন, এই লেআউটে হচ্ছে কেমন সবগুলো দেখা যাবে, এই যে এখানে যে অ্যারোটা নিচের দিকে দেখাচ্ছে, সো নিচের দিকে দেখা যাচ্ছে মানে কি যে আপনি এই লেআউটটা নিয়ে যে কয়টা উইজেট হচ্ছে রাখবেন, সবগুলো হচ্ছে নিচের দিকে যাবে। আর এই অ্যারোতে যেটা দেখাচ্ছে, সো ডিরেকশন রো যেটাকে বলে, তখন কি হবে, সবগুলো উইজেট এরকম মানে পাশাপাশি যাবে, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে দুইটা কলামে দেখাচ্ছে, এটা হচ্ছে হাফ এদিকে আর হাফ হচ্ছে ওইদিকে। সো আমি হচ্ছে এটা ইউজ করব না। এটা হচ্ছে দেখা যায় আপনাদের কাছে অনেক বেশি ঝামেলার মনে হবে। সো এরকম লেআউটের ক্ষেত্রে আমরা হচ্ছে এলিমেন্টরের সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে গিয়ে ফিচার্স অপশনে যাব। ফিচার্স অপশনে গিয়ে এখান থেকে স্ক্রল ডাউন করে কন্টেইনার অপশনে যাব। সো আমরা হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ করে দিব। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি এরকম আর কি কন্টেইনার লেআউটগুলো থাকে, তখন কিন্তু আপনি ইনঅ্যাক্টিভ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওর কিন্তু অলরেডি ওয়েবসাইটটা মেক করা আছে। সো মেক করা ওয়েবসাইটে যদি কন্টেইনার ইনঅ্যাক্টিভ করতে যান, পুরো ওয়েবসাইট কিন্তু ভেঙে যাবে। আর ক্লায়েন্ট কিন্তু মানে আপনার সম্পর্কে ফাইবারে কিন্তু রিপোর্ট করবে। আবার মনে করতে পারেন যে আউট অফ মার্কেট প্লেসে আমি ক্লায়েন্টের সাথে কাজ করব, তো প্রবলেম হলে মনে হয় বা তেমন কিছু হবে না, বা আমি তার টাকা মেরে দিব, এরকম কিন্তু কিছু না। এরকম হলে দেখা যায় তারা আর কি কমপ্লেন করে, হ্যাঁ। ইন্টারন্যাশনাল যে কমপ্লেনের যে আর কি এগুলো থাকে, সো এখানে হচ্ছে কমপ্লেন করে। সো এটা কিন্তু পরে বাংলাদেশে আসবে।
আচ্ছা, আমি এটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। সো নতুন ওয়েবসাইটে আপনি হচ্ছে কন্টেইনারটা ইনঅ্যাক্টিভ করে ফেলতে পারেন, সমস্যা নেই। এখন আমি সেভ চেঞ্জেসে হচ্ছে ক্লিক করব। তারপর আমি এখানে রিলোড দিলে দেখা যাবে অন্য একটা কি চলে আসবে, যেটা হচ্ছে সেকশন অ্যান্ড ইনার সেকশন। ওইটা খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ওইটা হচ্ছে খুবই ইজি। সেটা হচ্ছে বুঝতেও অনেক বেশি আর কি তাড়াতাড়ি বোঝা যায়। কিন্তু একটু আগে যেটা দেখলেন কন্টেইনারে, যেটা ওইটার লেআউট বুঝতে অনেক টাইম চলে যায়। আচ্ছা, এখন যদি ক্লিক করি দেখেন এখন কিন্তু কোনো ডিরেকশন নেই, কিছু নেই। এখন জাস্ট আপনি নেবেন, তারপরে হেডিং, এটা হচ্ছে হেডিং, তারপরে বাটন, তারপরে ইমেজ। সো এগুলো কিন্তু সবগুলো আর কি মানে নিচে নিচে আসলো, তাই না? এখন আপনি যদি চান যে আপনি হচ্ছে পাশাপাশি রাখবেন, লাইক হেডিংটা আর বাটনটা হচ্ছে লেফটে থাকবে অ্যান্ড এটা ইমেজটা হচ্ছে রাইটে থাকবে, তো তখন আপনি এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে অ্যাড নিউ কলামে ক্লিক করতে পারেন অ্যান্ড এটা ধরে এখানে মুভ করতে পারেন। ওকে, আবার আপনি যদি চান যে এই বক্সটার মধ্যে আপনি হচ্ছে আরও 2টা বক্স অ্যাড করতে চাচ্ছেন, সো তখন আপনার ইনার সেকশনটা লাগবে, আপনি ইনার সেকশনটা নিতে পারেন। ইনার সেকশনটা নিয়ে আবার এখানে হচ্ছে, আচ্ছা এখানে আমি অন্য উইজেট রাখি। এই যে একটু আগে যেটা বললাম যে এলিমেন্টর আর এলিমেন্টর প্রো কেন লাগবে, প্রো কেন লাগে কারণ দেখেন প্রো ছাড়া এটা আপনি ইউজ করতে পারবেন না। এই যে লক দেখাচ্ছে, সবগুলো কিন্তু লক, কয়েকটা আছে আনলক কিন্তু সবগুলো কিন্তু লক। সো আমি এখানে ইমেজ বক্সটা যদি নেই এরকম, তারপর আমি এখানে একটা ইমেজ নিলাম, সো এরকম। এখন আমি যদি চাই এই বক্সের মধ্যে আরও 2টা বক্স নিব, সো সেক্ষেত্রে কি হবে, নিব, তাই না? সো তখন আমি হচ্ছে এটা এখানে রাখবো, রাখার পরে এটা আমি আবার কপি করব, কপি করে এটা আমি ওইখানে পেস্ট করব। নর্মালি যদি আপনি হচ্ছে এটা এখানে নিতে চান না, এই বক্সের ভেতরে যাবে না, এটা যাবে না, এটা হচ্ছে কোনোভাবেই যাবে না এই বক্সে, যেমন এই যে রেড মার্ক দেখাচ্ছে, কোনোভাবেই যাবে না। সো আমার এখান থেকে কপি করতে হবে, কপি করে এটা হচ্ছে মানে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে এই উইজেটও না, আবার হচ্ছে একদম দাগের বাহিরেও না। হ্যাঁ, এই তো মাঝখান বরাবর এইখানে ক্লিক করে তারপর আমার এখানে পেস্ট করতে হবে। এই যে চলে আসছে। তারপর আমি যদি আবার চাই এই বক্সের ভেতরে আরও 2টা ইনার সেকশন নিব, সেটাও পারবো। সেইভাবে হচ্ছে কপি করে করে নিতে হবে। এটা আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি এখন, যেহেতু আজকে ডিজাইন করব না। আচ্ছা, এখন হচ্ছে কেটে যেতে পারে, হ্যাঁ। সো একটু পরে আবার জয়েন করব, ঠিক আছে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, তাহলে আমি এটা, কারণ ক্লাসের মাঝখানে হচ্ছে একটা ব্রেক হয়ে গেলে দেখা যায় আবার অনেকটা গ্যাপ পড়ে যায়। সো আমি কোথায় যেন ছিলাম, এই পেজে। আচ্ছা, আপনাদের হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে, হ্যাঁ। এরপরে আপনারা ওইখানে লগ ইন করে আর কি দেখতে পারবেন। আচ্ছা, সো আমি এখন মানে এলিমেন্টর প্রোটা হচ্ছে ইনস্টল করি। হ্যাঁ, প্রো, অনেক ক্লায়েন্ট দেখবেন এলিমেন্টর প্রো হচ্ছে ইউজ না করেই ওয়েবসাইট আর কি মেক করেছে অন্যান্য প্লাগইন দিয়ে, কিন্তু আপনি কাজ করার টাইমে আপনার এলিমেন্টর প্রোটা আর কি লাগতে পারে। সো আপনি হচ্ছে নিজ দায়িত্বে এলিমেন্টর প্রোটা হচ্ছে ইনস্টল করে নিন। কোথায় যেন গেল, আচ্ছা এলিমেন্টর প্রো, স্ক্রিন দেখা যাচ্ছে। ও আচ্ছা সরি, আমি তো স্ক্রিনটা শেয়ার করিনি। ওকে, সো আমি এখান থেকে হচ্ছে আবার দেখাই। প্লাগইন আপলোড করার জন্য আমাদের অ্যাড নিউ প্লাগইন অপশনে যেতে হবে। হ্যাঁ, তারপরে আপলোড প্লাগইনে ক্লিক করতে হবে, তারপর চুজ ফাইলে ক্লিক করতে হবে, তারপরে কোথায়, এই তো এলিমেন্টর প্রো, তারপর ইনস্টল নাও হচ্ছে ক্লিক করতে হবে, তারপর এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। ও মাই গড, এখানে এই প্রবলেমটা দেখাচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটা আপনাদের ওইখানেও দেখাতে পারে। হ্যাঁ, এটা কেন হয়, কারণ অনেক সময় হচ্ছে আপলোড করার টাইমে ওইটার ফাইল সাইজটা অনেক বেশি আর কি, ফাইল সাইজটা বেশি থাকে, কিন্তু আপনি যে সাবডোমেনে কাজ করছেন সেই সাবডোমেনের ফাইল সাইজটা আর কি কম থাকে। সো সেটা আমরা হচ্ছে আর চেঞ্জ করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি কই থেকে।
পিএইচপি মানে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এইখানে মানে এই অপশনটাতে গিয়ে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারি। আমাদের মানে আপলোড করা যে ফাইল সাইজটা সেটা হচ্ছে ইনক্রিজ করতে পারি। সো আমি হচ্ছে এখানে ওরে আবার হচ্ছে লগ ইন করতে বলছে। আচ্ছা আমি এখান থেকে আবার আসছি, লগ আউট হয়ে গেছে। আমার পাসওয়ার্ড এত মনে থাকে না, কজ এত পাসওয়ার্ড খুবই ঝামেলার মনে হয়। আচ্ছা, সো আমি এখান থেকে হচ্ছে মাল্টি পিএইচপি বা হচ্ছে পিএইচপি লিখলে এটা চলে আসবে। মাল্টি পিএইচপি আইএনআই এডিটর সেটিংসে যাব, গিয়ে এই তো আমরা হচ্ছে যে প্রবলেমটা ফেস করছি সেটা কিন্তু এই সাবডোমেনে, হ্যাঁ আই মিন এই ওয়েবসাইটে। তো আমার দেখতে হবে এই ওয়েবসাইটটা কোথায়। তো এখান থেকে হচ্ছে আমার এটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখেন এখানে কি প্রবলেমগুলো হয়। এখানে হচ্ছে মেমোরি লিমিট, মানে মেমোরি লিমিটটা হচ্ছে কম থাকার কারণে দেখা যায় ফাইলগুলো আর কি আপলোড করতে সমস্যা হয়। হ্যাঁ, সো আমি এখানে হচ্ছে 128-এর জায়গায় 512 দিব, 512 দিব। সো আপাতত আমার এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। দেখি আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আপলোড ম্যাক্স ফাইল সাইজ। আচ্ছা, সো আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দেখি এটা হয় কিনা। আমি এটা হচ্ছে রিলোড দিব এখন। আচ্ছা এইখানে না, এইটা চেঞ্জ করতে হবে। টাইম হচ্ছে আমি এখানে 300 দিচ্ছি, এখানেও 300 দিব। আর এটা 1000 ঠিক আছে, এটা হচ্ছে 512। বাকি সরি, এই যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, সো এগুলো আমি একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, এরপরে আমি এটা হচ্ছে 512 দিব। আমি এটাই তো খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। আমি হচ্ছে এখানে এসে রিলোড দিব এটা। আচ্ছা, বাকিরা কি জয়েন হয়েছে? ওকে, সো এখন কিন্তু এটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, সো আমি ফার্স্টে অপশনটা খেয়াল করিনি। সো এই অপশনগুলো আর কি বাড়িয়ে দেওয়া ভালো, কারণ অনেক সময় দেখা যায় কি শুধু প্লাগ ইন ছাড়াও অন্যান্য আর কি কাজ করতে গেলেও দেখা যায় ওই কাজগুলো সেভ হয় না বা ইরোর আসে। সো ওই ইরোরগুলো যাতে না আসে সেজন্য হচ্ছে আমাদের এই ফাইলসের সাইজগুলো আর কি বাড়িয়ে দেওয়া উচিত। ওকে, সো এটা কিন্তু আর কি আপলোড হয়ে গেছে। এখন আমি এটা অ্যাক্টিভেট প্লাগ ইনে ক্লিক করব, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এতক্ষণ আর কি যেগুলো আর কি এখানে অ্যাড করলাম, সো সেগুলো তো আমি যদি ইউআরএল-এ চেক করতে যাই তাহলে কিন্তু হবে না যতক্ষণ না আমি পাবলিশে এটা ক্লিক করব। সো আমি যদি এখন দেখতে যাই তাহলে কিন্তু এরকম দেখাচ্ছে। ওকে, তো আমি এখন একটা রিলোড দিব যাতে এই সবগুলো আর কি উইজেট, ওই প্লাগইনটা ইনস্টল করাতে আমি সবগুলো উইজেট পাবো। সো আমার সেজন্য হচ্ছে এখানে রিলোড দিতে হবে, যেহেতু আমি হচ্ছে প্লাগইনটা মাত্র ইনস্টল করেছি। সো আমার এই পেজে তো এখনও আসেনি, তাই না? সো সেজন্য হচ্ছে আমার এখান থেকে রিলোড দিতে হবে। অ্যান্ড রিলোড দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর লক হয়ে আছে এরকম কিছু দেখা যাচ্ছে না। এখন আমি জাস্ট আচ্ছা, পোস্ট তো নেই, কজ আমরা হচ্ছে পোস্ট এখন আপলোড দিইনি। একটা আছে হ্যালো ওয়ার্ল্ড। তো বাকিগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর উইজেট হচ্ছে দেখা যাবে। যেমন এটা যদি দেখি, এটা হচ্ছে পোর্টফোলিও। ওকে, সেরকম ফিচারগুলো আই মিন এইরকম উইজেটগুলো দিয়েই মূলত ওয়ার্ডপ্রেসটা আর কি মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো মেক করা হয়। যেমন আমি আরেকটা সেকশন নেই, সেকশন, তারপরে হচ্ছে গ্যালারি, গ্যালারি যদি নেই, সো এখানে কিন্তু পিকচার অ্যাড মানে অ্যাড না করা পর্যন্ত আর কি হবে না। সো দেখি আর কত পিকচার আছে। দেখেন
দেখেন এটা কিন্তু গ্যালারি, হ্যাঁ। সো এখানে হচ্ছে আপনারা এগুলো আর কি নিজেরা চেক করে দেখবেন যে কোনটা দিয়ে কি হয় না হয়। এগুলো হচ্ছে উইজেটটা আর আমি সব দেখাতে পারবো না, আপনাদের নিজেদের আর কি চেক করে এগুলো আর কি দেখতে হবে। কল আসে কেন? নিজেদের আর কি চেক করে দেখতে হবে। তারপর আমি যদি এখানে অ্যানিমেটেড হেডলাইনে দেখি, যে দেখেন এটা অ্যানিমেশন আর কি দেখাচ্ছে। তারপর রোটেটিং যদি দেখি তাহলে কিন্তু এটা এইভাবে হচ্ছে। টাইপিংয়ে যদি যাই, টাইপিং থেকে ফ্লিপে যদি যাই তাহলে এটা এইভাবে হবে। তারপরে ব্লাইন্ডসে যদি যাই অ্যানিমেশন আর কি এরকম হবে। সো এগুলো হচ্ছে নিজে থেকে চেক করতে হবে। তো আমি কয়েকটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমি ফ্লিপ বক্সে যাই, যদি দেখেন এটা যখন আমি হভার করব, মানে হভার করা বলতে কি, যখন একটা উইজেটকে আপনি জাস্ট হচ্ছে মাউস দিয়ে এভাবে ছুঁতে যাবেন, বাংলা কথায় যেটা ছুঁতে যাবেন, তখন এটা উল্টা হয়ে যাবে বা এটা হচ্ছে অন্য কালার হয়ে যাবে, এটাই হচ্ছে একটা হভার। এই যে যেমন দেখেন আমি এটা সরালে এরকম হয়, সেটা হচ্ছে হভার। এই উইজেটগুলো দিয়ে অনেক রকমের ডিজাইন হচ্ছে করা যায়। তারপর দেখেন আমরা রিভিউ অ্যাড করি ওয়েবসাইটে। সো এটা হচ্ছে রিভিউ বা টেস্টিমোনিয়াল। তারপরে ফেসবুক বাটন। আচ্ছা এখানে হচ্ছে ইয়েস, এই তো ফেসবুকের লাইক বাটনটা চলে আসছে। সো এটা হচ্ছে ভিডিও প্লেলিস্ট। তো ইউটিউবে কিন্তু এরকম থাকে তাই না? ইউটিউবে তো আমরা দেখি যে ভিডিও এক সাইডে থাকে আর এরকম আরেক সাইডে এরকম প্লেলিস্টগুলো থাকে, তাই না? সো অনেক ওয়েবসাইটগুলোতে ক্লায়েন্টরা দেখা যায় তাদের অনেক ভিডিও থাকে, সো এই ভিডিওগুলোর জন্য এরকম প্লেলিস্টগুলো ইউজ করে। ওকে, তারপরে দেখেন এগুলো হচ্ছে পোস্ট টাইটেল তারপর এখন আমি যদি আরেকটা প্লাগইন ইনস্টল করি, আরও অনেক প্লাগইন আছে, হ্যাঁ। সো ওইগুলোতে আরও অনেক ফিচার আছে। সো আমি যদি কোন প্লাগইন, হ্যাপি এলিমেন্টর অ্যাডন্স, যদি হচ্ছে ইনস্টল করি, এখানে অনেক সুন্দর আর কি উইজেট থাকে যেগুলো দিয়ে অনেক ভালো হচ্ছে ডিজাইন করা যায়। জাস্ট হচ্ছে এইগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া রাখতে হবে। কারণ অনেক সময় ক্লায়েন্টরা কিছু ওয়েবসাইট নিয়ে আসে, হ্যাঁ। সো ওই ওয়েবসাইটগুলোতে ডিজাইন দেখে ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এরকম ডিজাইন করে দাও, সো আপনার কিন্তু তখন আর কি বুঝতে হবে যে এই ফিচারগুলো কোন প্লাগইনে আছে বা কোন প্লাগইন দিয়ে আমি করতে পারবো, সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট মাথায় চলে আসতে হবে। সেজন্য হচ্ছে আপনার এই প্লাগইন সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আর আদারওয়াইজ যদি না রাখেন তাহলে কি হবে, ক্লায়েন্ট একটা ডিজাইন দিলে সেই ডিজাইন আপনি কিভাবে করবেন সেটা চিন্তা করতেই 2 ঘন্টা চলে যাবে। আর একটা ওয়েবসাইট ডিজাইন করা কিন্তু মানে অত সহজ না, আবার অত বেশি হার্ড না। যদি আপনি জানেন, দেখা যাবে আপনার টাইম লাগবে, কারণ ওয়েবসাইটটা ডিজাইন করতে তো অবভিয়াসলি টাইম লাগে, তাই না? কারণ মুখে বললেই তো হয়ে যায় না। যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার বা এমনিতে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার টাইপের, সো ওদের দেখা যায় কোনো কাজ করতে এত টাইম লাগে না, কারণ ওদের তো আসলে এত টাইম নিয়ে একটা পুরো ওয়েবসাইট বিল্ড করতে হচ্ছে না। কিন্তু যারা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার, তাদের কিন্তু জিনিসগুলো আর কি করতেও টাইম লাগে, তাই না? সো আমি যদি এটা অ্যাক্টিভেট করি, সো করতেও তো টাইম লাগে। সো সেই জন্য হচ্ছে আমাদের ফিচারগুলো সম্পর্কে বা উইজেটগুলো সম্পর্কে হচ্ছে আইডিয়া রাখতে হবে। তাহলে আমরা হচ্ছে ইজিলি ক্যাচ করতে পারবো যে কোন উইজেটটা দিয়ে আমি কোন ডিজাইনগুলো আর কি ইজিলি করতে পারবো। সো আমি এখানে নেক্সট দিচ্ছি, নেক্সট, তারপর স্কিপ, ওকে, তারপর ফিনিশ। আর এত সেটিংস আসে। ওকে, সো এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, কেউ কি হ্যান্ড রাইজ করলেন নাকি? জি জুয়েল, আপনি বলেন। হ্যালো, আরে বলেন না কেন? আচ্ছা, আপনি কোশ্চেন করেন, হ্যাঁ, আমি ক্লাস কন্টিনিউ করতে থাকি। আচ্ছা, সো আমি হচ্ছে প্লাগইনটা তো ইনস্টল করলাম, সেটা কোথায় দেখি? ও আচ্ছা, আমি ইসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর এটা ইনস্টল করেছি। সো হ্যাপি এলিমেন্টরটা পরে নেক্সট ক্লাসে ইনস্টল করে দেখাবো নি।
আচ্ছা আমি এটা সেভ করে দিচ্ছি। সেভ করে এখন আমি এখানে জাস্ট রিলোড দিব। কারণ আমি ওই প্লাগইনটা ইনস্টল করেছি সেটা তো এইখানে দেখাচ্ছে, কিন্তু আমার তো এই পেজে উইজেটগুলো আসতে হবে, তাই না? সো প্লাগইন ইনস্টল করার পরে আপনার হচ্ছে পেজটা রিলোড দিয়ে নিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আপনি প্লাগইনের উইজেটগুলো দেখতে পাবেন। যেমন এটা হচ্ছে এলিমেন্টরের বেসিক যে উইজেটগুলো সেগুলো, এটা হচ্ছে এলিমেন্টর প্রো এর উইজেটগুলো। আর এইখানে নিচে পাওয়া যাবে হচ্ছে এই যে এসেনশিয়াল অ্যাডন্স, আই মিন আমরা যেই প্লাগইনটা হচ্ছে আর কি মাত্র ইনস্টল করলাম, হ্যাঁ। সো ওইটার হচ্ছে মানে উইজেটগুলো দেখেন। এটা কিন্তু অ্যাকর্ডিয়ান বা এফএকিউ, যেমন এই যে দেখাই, এই যে এই ওয়েবসাইটে যে এই কোশ্চেনগুলো এটা কিভাবে অ্যাড করেছি, এটা হচ্ছে এই এফএকিউ দিয়েই অ্যাড করেছি, বা অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান এটা দিয়েই কিন্তু অ্যাড করেছি, হ্যাঁ। আচ্ছা এগুলো আমি একটু শর্ট করে রাখছি যাতে এটা আর কি তাড়াতাড়ি পাওয়া যায়। তো তারপরে যদি আমি দেখি এখানে অনেকগুলো আছে, আপনারা হচ্ছে দেখে দেখে নেবেন। আমি হচ্ছে যেগুলো আর কি দরকার বা সচরাচর ইউজ করা হয় সেগুলো দেখাচ্ছি। সো দেখেন নর্মালি যখন আমরা একটা আর কি দিয়ে নিতে যাই, সো এটা কিন্তু এই উইজেটটার মাধ্যমে কিন্তু আমরা একসাথে হচ্ছে হেডিং, দেন হচ্ছে শর্ট ডেসক্রিপশন, একটা আইকনও পেয়ে গেলাম। কিন্তু আমি যখন এই উইজেটটা ছাড়া এটা যদি করতে যাই তাহলে দেখা যাবে একটা হেডিং নিয়ে আবার আমার একটা ডিজাইন করতে হবে, আবার আরেকটা হচ্ছে টেক্সট এডিটর নিতে হবে। ইয়েস, একটু ওয়েট, আবার হচ্ছে এখান থেকে একটা আইকন নিয়ে করতে হবে, তাই না? সো এই উইজেটটাতে কিন্তু সবগুলো একসাথে আছে। হ্যাঁ এখন বলেন। আচ্ছা, উইজেটের ভিতরে কোনো কিছু চেঞ্জ করা যাবে না? যেমন আমি যদি কোনো কিছু বোল্ড করতে চাই বা কালার হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো করা যাবে। সেগুলো হচ্ছে নেক্সট ক্লাসে যখন আমি ডিজাইন করব না তখন দেখাবো। এখন হচ্ছে জাস্ট দেখা যে কোন উইজেটের কাজগুলো আর কি কীরকম। সো ডিজাইন করতে গেলে তখন আর কি বাকিটা দেখাবো। আচ্ছা, সো এখানে দেখেন, আরে আবার কোথায় গেলাম? আচ্ছা জুয়েল, আপনি তো বললেন না যে আপনার কি কোশ্চেন। আচ্ছা, আপনি মেবি ব্যস্ত। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমি ফ্যান্সি টেক্সটের যদি যাই। জি বলুন। হ্যালো। কোশ্চেন হচ্ছে ওই এলিমেন্টর অ্যাডঅনস এন্ড এলিমেন্টর প্রো আর হচ্ছে হ্যাপি অ্যাডঅনস, তিনটা প্লাগইন বা দুইটা প্লাগইন কি একসাথে ইউজ করা যাবে? হ্যাঁ, এগুলো ইউজ করা যাবে। এগুলো আসলে কোনো প্রবলেম হবে না। কারণ প্লাগইনে তো আসলে একেক প্লাগইনে অ্যাডভান্স ফিচার। অনেক সময় দেখা যায় কি আপনি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট অনেক সুন্দর করে যদি মেক করতে চান সেক্ষেত্রে আপনার অনেকগুলো প্লাগইন ইউজ করতে হবে। কজ আপনার একটা প্লাগইনে তো সব উইজেট আপনি পাবেন না। যেমন দেখেন এই উইজেটটা এই যে টেক্সটটা যে অ্যানিমেটেড হচ্ছে, এই উইজেটটা কি আপনি এলিমেন্টর প্রোতে পাবেন বা হবে না। সো এরকম বিভিন্ন টাইপের হচ্ছে প্লাগইনগুলো নিয়ে আর কি ধারণা থাকলে তখন দেখা যাবে আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন যে এই ফিচারটা আমি কোথায় দেখেছিলাম। আমি তো এটা হ্যাপি এলিমেন্টর অ্যাডঅনসে দেখেছিলাম বা ইসেনশিয়াল অ্যাডঅনস, ওই প্লাগইনটা ইউজ করে হচ্ছে আমি এটা করতে পারবো, তাই না? সেরকমভাবে হচ্ছে আর কি এগুলো আইডিয়া রাখতে হবে যাতে আপনি ইনস্ট্যান্ট ক্যাচ করতে পারেন যে এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনি কিভাবে মেক করতে পারবেন বা কোন প্লাগইন হচ্ছে ইউজ করতে পারবেন। তারপরে দেখেন আরও দেখাই, যেমন কাউন্ট ডাউন। এখানে কিন্তু টাইমটা হচ্ছে কাউন্ট হচ্ছে, তাই না? অনেক সময় দেখা যায় কি আমরা হচ্ছে ক্লায়েন্ট মানে কিছু কিছু ক্লায়েন্ট থাকে না যারা হচ্ছে মিউজিক নিয়ে কাজ করে, বা এই যে যেরকম সিনেমা হলের যে টিকিটগুলো সেল করে, সো তাদের ওয়েবসাইটগুলোতেও কিন্তু দেখা যায় একটা টাইম দেখায় যে এই টাইমের মধ্যে আর কি যদি আমরা টিকিট আর কি কিনি, সো সেক্ষেত্রে হচ্ছে এত% ডিসকাউন্ট বা এরকম কিছু তো দেখায়। সো টাইমটা কিন্তু তারা ওইভাবে দিয়ে দেয় যে 2 দিনের মধ্যে বা এত ঘন্টার মধ্যে, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে আর কি নিলে আর কি এত% ডিসকাউন্ট, এরপরে এটা ওভার হয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে আমরা টাইমটা চেঞ্জ করতে পারবো, এই যে টাইম। সো আমি যদি চাই 2 দিনের মধ্যে তাহলে এই যে 2 days, তারপরে আওয়ার্স, তারপরে হচ্ছে মিনিট, তারপরে হচ্ছে সেকেন্ড দেখাচ্ছে। সো এরকমভাবে হচ্ছে জিনিসটা কি কাউন্ট ডাউন করতে থাকবে। ওকে, সো আচ্ছা এরপরে হচ্ছে এনএফটি গ্যালারি যদি দেখাই।
আচ্ছা, এনএফটি গ্যালারিটা শো হচ্ছে না, ওইটা মেবি অন্য একটা কারণে। অন্যটা দেখাই, প্রাইসিং টেবিল। ওকে, অনেক ওয়েবসাইটে হচ্ছে থাকে না যে আপনি কোনো একটা জিনিস কিনতে চাচ্ছেন, কিন্তু সেই মানে লাইক আপনি হচ্ছে ডোমেইন হোস্টিংই কিনতে চাচ্ছেন, সো সেখানে কিন্তু ডিটেলসগুলো থাকবে যে তারা হচ্ছে কি কি ফিচার হচ্ছে আপনাকে দিবে বা প্রোভাইড করবে। সো সেক্ষেত্রে হচ্ছে এরকম প্ল্যান আর কি দেওয়া থাকে। আপনি চুজ প্ল্যানে ক্লিক করলে দেখা যাবে কোনো একটা বাটনে বা অন্য কোনো পেজে চলে যেতে পারেন। যেহেতু হচ্ছে আমাদের এখন লাগছে না, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা দেখে যাব শুধু। ওকে, সো উইজেটগুলোর নেমও কিন্তু মনে রাখতে হবে। যেমন এই উইজেটটার নেম হচ্ছে প্রাইসিং টেবিল। এগুলো আর কি কাজ করতে করতে অটোমেটিক্যালি আর কি মাথায় চলে আসবে। ফার্স্ট টাইমে মনে নাও থাকতে পারে, কিন্তু কাজ করতে করতে এগুলো চলে আসে। তারপরে এই যে দেখেন এখানে কিন্তু এই যে বাকিগুলো কিন্তু আবার লক হয়ে আছে, তাই না? কেন? কারণ আমরা যে প্লাগইনটা ইনস্টল করেছি সেটা তো ফ্রি প্লাগইন ইনস্টল করেছি, এটার প্রিমিয়াম ভার্সনও আছে। কিন্তু প্রিমিয়াম ভার্সনটা যদি আর কি ইনস্টল না করি ততক্ষণ পর্যন্ত এরকম লক দেখাবে। সো এটার প্রিমিয়াম ভার্সনটা আমার কাছে নেই। হ্যাঁ, সো এত কিছু আর কি লাগবে না, কারণ যেগুলো লাগে এগুলোর হচ্ছে ফ্রি আর কি যে ভার্সনগুলো আছে বা যে ফ্রি উইজেটগুলো আছে সেগুলো দিয়ে আর কি করে ফেলা যায়। হ্যাঁ, এই যে তারপরে আরও অনেক প্লাগইন আছে, আরেকটা প্লাগইন ইনস্টল করি। আরেকটা প্লাগইন এবার হ্যাপি এলিমেন্টর। আচ্ছা, হ্যাপি অ্যাডঅনস ফর এলিমেন্টর। ওকে, আপনারা এরকম সার্চ করলে না আরও আসবে আনলিমিটেড এলিমেন্টস ফর এলিমেন্টর, এটাও ইনস্টল করে দেখতে পারেন আপনারা। আচ্ছা, আপনাদের হচ্ছে আপনাদের তো লগ ইন দিয়েছি তাই না? সো আপনারা কিন্তু এক পেজে সবাই করবেন না। হ্যাঁ, যাদের ডোমেন হোস্টিং আছে তারা তাদের হোস্টিংয়ে করবেন, আর যাদের নেই তারা এই যে আমি যে এক্সেসটা দিয়েছি সেখানে লগ ইন করবেন। লগ ইন করে যে যে কাজ করতেছেন তার নামে সেই পেজ খুলে সেই পেজে কাজ করবেন। মানে জাস্ট হচ্ছে উইজেটগুলো আর কি দেখবেন যে কি করে কি কাজ এগুলো। তাহলে কি হবে, কেউ আর কারো পেজে গিয়ে আর কি এলোমেলো করবে না। আদারওয়াইজ দেখা যাবে একটা পেজের মধ্যে গিয়ে যদি সবাই আর কি উইজেট নিয়ে হচ্ছে এরকম কাজ করেন তাহলে কি হবে, আপনি উইজেট নিলেন একটা, কিন্তু মানে সেভ করার পরে সেটা যখন লাইভে দেখছেন তখন দেখবেন আবার আরেক রকমের, তাই না? সো তখন ভাববেন এটা কি হলো, এটা তো একটা প্রবলেম এরকম। সেই জন্য হচ্ছে যে আর কি যে পেজে কাজ করবেন সেই পেজে নিজের নেম ইউজ করবেন, তাহলে বোঝা যাবে যে কে কোন পেজে কাজ করছেন। সো আমি এটা আবার অ্যাক্টিভেট করছি। ওকে, সো আমি এখানে এটা নেক্সটে দিচ্ছি। এগুলো জাস্ট তেমন কিছুই না। সো এখানে একটা আর কি জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কিছু কিছু ফিচার মানে এমনিতে এনাবেল করা আছে, আর কিছু কিছু ফিচার আর কি এনাবেল করা নেই। আপনি চাইলে যদি চান আমি অ্যানিমেটেড লিঙ্ক ইউজ করবো, ফ্লিপ বক্স, ইমেজ স্ট্যাক গ্রুপ। সো এগুলো হচ্ছে উইজেটের নেম, গ্রেডিয়েন্ট, হেডিং। সো আমি সবগুলো ইউজ করব। সো আপনি এরকমভাবে সবগুলো হচ্ছে এনাবেল করে তারপরে সেট করতে পারেন। ফ্রি ফ্রি এই সবগুলো লেখা আছে ফ্রি, যে কোনগুলো ফ্রি। হ্যাঁ, ওকে আমি আর দিচ্ছি না। তারপর আমি নেক্সট দিচ্ছি, নেক্সট নেক্সট, তারপরে নেক্সট। ওকে, তারপর ডান দিচ্ছি। সেটা আমাকে এখানে নিয়ে এসেছে। এখন আমি এখানে পাবলিশ দিয়ে আবার একটু রিলোড দিব। এখানে আমি কেন পাবলিশ দিলাম বলেন তো, কারণ আমি এতক্ষণ তো উইজেটগুলো অ্যাড করেছি, সো তখন তো আমি সেভ করিনি এই জন্য। সো আপনারা আবার এটা মানে নতুন অবস্থায় আবার এটাও ভাবতে পারেন যে আমি এখানে প্লাগইন ইনস্টল করলাম, এখন আমি এটা সেভ দিব, কিন্তু সেভের এখানে তো এটা আসছে না, মানে এই পিঙ্ক কালারটা তো আসছে না, এটা তো এমন হয়ে আছে। কারণ কেন? কারণ এখানে তো আপনি এতক্ষণ কোনো কাজ করেননি, তাহলে হচ্ছে আসবে না। যতক্ষণ না আপনি কোনো একটা জিনিস চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত ওইটা ওইভাবে আসবে না। যেমন এটা আমি রিমুভ করে দিলাম, তাই আবার পাবলিশের অপশনটা হচ্ছে এনাবেল হলো, তাই না? সো এখন আমি যদি হ্যাপি এলিমেন্টের অ্যাডভান্সটা হচ্ছে চেক করি, এই তো এখন হচ্ছে এটার উইজেটগুলো চলে এসেছে। সো এখানে অনেকগুলো উইজেট আছে। ওকে, সো আমি এখানে ইমেজ কম্পেয়ার এটা দেখি, এটা কিভাবে কাজ করবে দেখাই। আচ্ছা, আরেকটা তো লাগবে। আফটারে কোন ইমেজ দিব?
আফটার। আচ্ছা এই যে এখন আমি যদি এটা মুভ করি, ও সরি, এটা তো এখান থেকে মুভ করতে পারবো না, এটা আমি পাবলিশ দিয়ে তারপর মুভ করতে হবে। আচ্ছা আমি এটা এখন রিলোড দিই। রিলোড দিই, তারপরে দেখেন এইভাবে বিফোর আফটার। সো এরকম উইজেটগুলো কিন্তু আর কি এইভাবে মানে এটা দিয়ে ইউজ করা যায়। অনেক ওয়েবসাইটে আর কি ক্লায়েন্টরা ইউজ করে এগুলো। দেখা যায় তা কোনো ওয়েবসাইট যদি লাইক সে হচ্ছে বিউটিশিয়ান, সো বিউটিশিয়ানদের মধ্যে কি হয় যে লাইক একটা বউকে সাজাতে গেলে বউকে সাজানোর আগে কেমন লাগছে আর পরে কেমন লাগছে, তাই না? সো এরকম কম্প্যারিজন। তো এরপরে যদি আমি স্কিল বারে যাই, এটা কি জন্য ইউজ করা হয়? পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে ইউজ করা হয়। লাইক আপনার কোন স্কিল, আপনি কতটুকু এক্সপার্ট। লাইক আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসে ধরলাম 100% এক্সপার্ট, তারপরে আমি ডিজিটাল মার্কেটিংয়ে ধরলাম 80% এক্সপার্ট, তারপরে আমি হচ্ছে এসইওতে 85% এক্সপার্ট। সো এরকমভাবে হচ্ছে আপনি আপনার স্কিলগুলো কত পার্সেন্টে হচ্ছে আপনি এক্সপার্ট সেটা আর কি এটা দিয়ে অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে যদি আমি এটা দেখি, আচ্ছা এটা আসবে না, এটার জন্য অন্য একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমাদের এটা করার দরকার নেই। তারপর স্টেপ ফ্লো। আচ্ছা হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখাচ্ছি যে কোনো প্লাগইন হচ্ছে এইভাবে নিতে গেলে দেখা যাবে এরকম আর কি চলে আসতে পারে। এটা কি কারণ? এটা হচ্ছে কি আপনি যখন কোনো একটা উইজেট ইউজ করবেন, সো এখানে কিছু আইকনের জন্য আপডেট আসতে পারে। সো আপনি হচ্ছে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে এটা হচ্ছে এখানে লিভ সাইট দেখাবে। লিভ সাইটে দেখালে তারপরে হচ্ছে এই যে আপগ্রেড টু ফন্ট অসাম 5, এখানে হচ্ছে ক্লিক করে এটা কন্টিনিউ করে দিতে হবে। এটা হওয়ার পরে অটোমেটিক্যালি আবার আগের পেজে চলে আসবে। আচ্ছা আমি তো তখন আর সেভ করি নেই না। আচ্ছা উইজেটটা যেন কি ছিল? আচ্ছা স্টেপ ফ্লো, উইজেটটা হচ্ছে স্টেপ ফ্লো। ওকে, এই তো দেখেন স্টেপ। আমি যদি এটা পাবলিশ দেই, তারপর রিলোড দিব, রিলোড দেওয়ার পরে এটা স্টেপ। আচ্ছা সো অনেক সময় হয় না যে আমরা হচ্ছে একটা স্টেপ দেখাচ্ছি আরেকটা স্টেপ দেখাবো ওইরকমভাবে, যেমন আমি এখানে দেখাই, এটা এখানে নিচ্ছি, তারপর আমি এটা আবার ডুপ্লিকেট করছি। এটা আর কি ডুপ্লিকেট করা যায়। হ্যাঁ, লাইক আপনি এই জিনিসটা ডিজাইন করলেন, এই জিনিসটাতে এডিট করলেন, তারপরে দেখা যাবে আপনি কি নতুন করে আবার আরেকটা হচ্ছে করবেন না, ওইটা নিয়ে মানে ওইটাতে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট দিলে ওইটার আরেকটা ভার্সন চলে আসবে এরকম। সো এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2। এরকমভাবে হচ্ছে এটা ইউজ করা হয়। তারপর আরও দেখাই, এটা বারবার শুধু চলে আসে, বিরক্তিকর তো। আচ্ছা সো আমি যদি ফটো স্ট্যাক দেখি, দেখেন এখানে একসাথে 3টা ইমেজ হচ্ছে আর কি অ্যানিমেটেড হচ্ছে, তাই না? সো আমি হচ্ছে ইমেজটা দেখি, এখানে হচ্ছে ছোট ছোট ইমেজগুলো, অ্যানিমেটেড ইমেজগুলো ইউজ করা হয়। সো যেহেতু আমার অ্যানিমেটেড ইমেজগুলো নাই, আমি হচ্ছে এইগুলো ইউজ করছি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যখন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করবেন আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ আর কি ইয়ে করবেন। সো আমি যদি এখানে হচ্ছে ইয়ে করি, পাবলিশ দেওয়ার পরে এখন হচ্ছে রিলোড দেই, সো দেখেন এটা কিন্তু অ্যানিমেটেড হচ্ছে, তাই না? নর্মালি যখন আমরা এই জিনিসটা করতে যাব কাস্টমভাবে, লাইক আমরা এই প্লাগইনটা ইনস্টল করার পরেই কিন্তু এই ফিচারটা বা এই উইজেটটা পেয়েছি, তাই না? কিন্তু আমরা যদি এই প্লাগইনটা ইনস্টল না করতাম তখন কি হতো? তখন তো আমাদের হচ্ছে নিজে নিজে এটা মেক করতে হতো। নিজে নিজে মেক করতে গিয়েও তো কত ঝামেলা হতো। কারণ কেন? একটা ইমেজের উপরে আপনি আরেকটা ইমেজ বসাতে পারবেন? হবে? এটা জীবনও তো বসবে না। যতক্ষণ না এটার সেটিংস হচ্ছে ঠিকমতো করা হবে। এটা হবে? এই যে পাশাপাশি চলে আসছে। কিন্তু আপনি যখন এটা এখান থেকে পজিশনটা
আচ্ছা, উইডটা হচ্ছে ইনলাইন অটো দিচ্ছি অ্যান্ড পজিশনটা হচ্ছে অ্যাবসোলিউট দিচ্ছি। কোথায় গেল? আচ্ছা, পজিশনটা অ্যাবসোলিউট দেওয়াতে এটাই যে ইমেজে এটা মুভ করা যাচ্ছে, কিন্তু এর আগ পর্যন্ত কি যাচ্ছিল? যায় নাই। তারপর এটা হচ্ছে আবার ছোটও করা যাবে। এখন হচ্ছে এই যে একটা ইমেজের উপর আরেকটা ইমেজ এরকম বসানো যাবে, মানে অ্যানিমেশন হচ্ছে অ্যাড করা যাবে। সো এরকম হচ্ছে ক্লাসে আমরা দেখব, কিন্তু আমরা তো ওই প্লাগইনটার দ্বারাই হচ্ছে এই ফিচারটা পেয়ে যাচ্ছি, তাই না? সো প্লাগইন, কিছু কিছু প্লাগইন হচ্ছে আমরা যদি জানি তাহলে দেখা যাবে আমাদের কষ্ট অনেকটা কমে যাবে। আর প্লাগইনের উইজেটগুলো সম্পর্কে না জানলে দেখা যাবে নিজে নিজে কাস্টমভাবে মেক করতে হবে, আর এই একটা জিনিস মেক করতে গিয়ে দেখা যাবে 1-1.5 ঘন্টা পার হয়ে যাবে। তো কেন আমরা এত বেশি টাইম ওয়েস্ট করব, তাই না? আমরা হচ্ছে স্মার্টলি কাজ করব, যাতে কম টাইমে আমরা হচ্ছে ভালো একটা আউটপুট ক্লায়েন্টকে দিতে পারি। ওকে, সো আমি আরও দেখাচ্ছি। এটা দেখাই। দেখেন এটার ইমেজটা কেমন করছে। এটা হচ্ছে যখন আমি ইমেজটা এইখানে রাখছি তখন কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমি যখন বাহিরে মাউসটা নিয়ে এসে পড়ছি তখনই কিন্তু এরকম প্রবলেমটা হচ্ছে। সো আমি এখানে ইমেজটা হচ্ছে অ্যাড করি, তারপরে হচ্ছে আমি এখানে রিলোড দেব। এই যে দেখছেন, আমি যখন এখানে একটু হবার করব বা বাহিরে মাউসটা মুভ করব তখন এটা চেঞ্জ হবে। এটা হচ্ছে এখান থেকে পারফেক্টলি বোঝা যাবে, তাই না? এটা সুন্দর না? সেরকমভাবে হচ্ছে অ্যানিমেশনগুলো আর কি ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা কোন, মানে কীভাবে করা হয়েছে বা কোন প্লাগইন দিয়ে কোন ফাংশন দিয়ে করা হয়েছে। সো এই জন্য হচ্ছে আমাদের প্লাগইন সম্পর্কে অনেক ভালো ভালো আইডিয়া রাখতে হবে। ওকে, এটা দেখাই লাইট বক্স। দেখেন এখানে বাটনটা অটোমেটিক্যালি আর কি হবার হচ্ছে। সো আমি ইমেজ টাইপের যদি দেই, আচ্ছা ইমেজ টাইপের দিলে অনলি ইমেজ। তারপরে আর কোনটা দেখাবো? আচ্ছা পিডিএফ, আচ্ছা কম্পারিজন টেবিলটা দেখাই। দেখেন এখানে হচ্ছে টেবিল দেখাচ্ছে। লাইক অনেক সময় হয় না যে এই ফিচারসটা হচ্ছে বেসিকে এত বা প্রিমিয়ামে এত, সো এরকমভাবে হচ্ছে দেখা যায় এই ফিচারটা হচ্ছে বা এই উইজেটটা হচ্ছে ইউজ করা হয়। এখান থেকে লাইক কেউ ডাউনলোডও করতে পারবে, আবার এখান থেকে অন্য আরেকটা পেজে গিয়ে বাই নাও ক্লিক করলে অন্য আরেকটা পেজ থেকে গিয়ে দেখা যায় সেটা পারচেসও করতে পারবে। সো এই ফিচারগুলো নিয়ে আপনাদের হচ্ছে কি কাজ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখন এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে আস্ক করতে পারেন। হ্যালো হ্যালো, কি ব্যাপার? জি হ্যাঁ, বললাম এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে আস্ক করতে পারেন। কোশ্চেনই আচ্ছা, তাহলে তো আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা হ্যালো ম্যাম। জি জি বলেন। যে ওই যে আমরা যে আলাদা আলাদা কাজ করব না, হুম, ই তো দিছেন একটা হোস্টিং নেম। হ্যাঁ একটার মধ্যেই হচ্ছে আপনারা কাজ করবেন, মানে জি আপাতত আর কি হচ্ছে। এলোমেলো হয়ে যাবে না তো আবার? আরে না, যে যার মতো পেজ ক্রিয়েট করবেন সেটাতে হচ্ছে কাজ করবেন। আমি তো জাস্ট হচ্ছে আপনাদেরকে দিচ্ছি কেন এই উইজেটগুলো নিয়ে, আপনারা জাস্ট এই যে আমি যেরকম ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এই যে এইটাকে নিয়ে যে এখানে ছেড়ে দিলাম এটাকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ। হ্যাঁ, জি সো এরকমভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট দেখবেন যে কোন উইজেটের কাজটা কি। হ্যাঁ, এরকমভাবে হচ্ছে হুম, জাস্ট চেক করবেন। কিন্তু ওয়েবসাইট তো আর এখন মেক আচ্ছা করতে ঠিক দিচ্ছি আছে, না। ওয়েবসাইট যখন মেক করতে দিব তখন হচ্ছে আলাদা আলাদা সাবডোমেইন ক্রিয়েট করে দিব। ঠিক ওকে। আছে ম্যাম। হুম, জি আচ্ছা। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে, আচ্ছা মোহাম্মদ আলামিন, আপনার কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে আস্ক করতে পারেন। ম্যাম যেহেতু আমি একদমই কিছু জানি না, তাই আর কি ওই লিংকে কিভাবে ঢুকবো এগুলো একটু শেখায় দিলে ও আচ্ছা, আমি ভালো। আমি বলে দিচ্ছি, দাঁড়ান ওয়েট দেখাই।
আমি এই লিঙ্কটা তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, তাই না? সো আপনি মানে আপনারা হচ্ছে ব্রাউজারে গিয়ে আমার যেহেতু এটা এখনও লগ ইন করা, সো আমি এটা হচ্ছে কেটে দিই, নয়তো এটা অটোমেটিক্যালি লগড ইন হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা ইসে থেকে যাই, এখান থেকে যাই। সো ব্রাউজারে গিয়ে এটা এই ইউআরএলটা জাস্ট হচ্ছে পেস্ট করবেন। পেস্ট করার পরে যে ইউজারটা দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সরি, সেটা লিখবেন অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন পাস। লগ ইন দিলে এটা অটোমেটিক্যালি হচ্ছে লগ ইন হয়ে যাবে। এই যে ড্যাশবোর্ডে কিন্তু চলে এসেছেন। হ্যাঁ, তারপর আপনারা চাইলে এটা ব্রাউজারে সেভ করতে পারেন, বাট সেভ না করাই বেটার। আমি এটা নেভার দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে পেজে যাবেন, অল পেজে গিয়ে তো দেখবেন এখানে আমি একটা অলরেডি ক্রিয়েট করেছি, তাই না? এখন আপনারা ক্রিয়েট করবেন। এখানে অ্যাড নিউ পেজে ক্লিক করে আর কি, লাইক আপনার নাম হচ্ছে আলামিন, আমি এখানে আলামিন দিচ্ছি, আল আমিন। ওকে, তারপর আমি এটা পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পরে আমি এখানে এডিট উইথ এলিমেন্টর অপশনে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টর অপশনে ক্লিক করলে সো এটা কিন্তু পেজটা চলে আসবে। তারপর আমি এখান থেকে হচ্ছে সেকশনটা নিব, সেকশনটা নিয়ে হচ্ছে আর কি যে উইজেটগুলো আমার দেখতে ভালো লাগে বা এই উইজেটটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে দেখব। যেটা বুঝবো না সেটা হচ্ছে রেখে দিব, সেটা আমাকে নেক্সট ক্লাসে হচ্ছে আস্ক করবেন যে এটা দিয়ে কি করা হয় না হয়। জাস্ট হচ্ছে উইজেটগুলো নিয়ে নিয়ে এভাবে দেখবেন কোন উইজেটটা দিয়ে হচ্ছে কি কি ফিচার আসে না আসে। হ্যাঁ, সেরকমভাবে হচ্ছে এখন আমি যদি রিলোড দিই এখানে দেখা যাবে আলামিন। সো বাকি তারপরে হচ্ছে নাইমুর রহমান, আপনি তো অলরেডি জানেন। তারপর হচ্ছে রাজীব। সো আপনি আপনার নামে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে যে যার মতো উইজেটগুলো জাস্ট হচ্ছে চেক করবেন। নেক্সট ক্লাসগুলোতে আমি হচ্ছে আরও কিছু ফিচার দেখাবো, তারপরে হচ্ছে আমি ডিরেক্ট ওয়েবসাইট ডিজাইনে চলে যাব। কারণ মানে যে উইজেটগুলো আপনারা হচ্ছে দেখছেন বা দেখবেন, সেই উইজেটগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি সেটাই দেখাবো। যেমন আমি আমার ওই ওয়েবসাইটটাতে দেখাই, যেটা আমার এই ওয়েবসাইটটা, এখানে দেখাই যে এই পেজটা হচ্ছে কীভাবে ডিজাইন করা হয়েছে, কোন উইজেট ইউজ করা হয়েছে সেটা দেখাই। এখানে একটা সমস্যা, রিলোড হতে তো টাইম লাগে, হোস্টিং সার্ভার ভালো না। আচ্ছা, সো আমি এখান থেকে, এখানে আমার অনেকগুলো পেজ, তো এখান থেকে হোম পেজটা কোথায়? আচ্ছা, ফ্রন্ট পেজ। সো এডিট উইথ এলিমেন্টর কিন্তু দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট টাইমে কিন্তু এডিট উইথ এলিমেন্টর আর কি থাকবে না। ওই যে আপনাদেরকে যেভাবে দেখালাম, পেজ হচ্ছে ক্রিয়েট করে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। এরপরে থেকে আপনি যতবার ওপেন করবেন ততবার এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে হবে। সো এখানে একটু ওয়েট করতে হবে পেজটা ওপেন করার জন্য। আচ্ছা, এখন দেখেন এখন কি হয়েছে। এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমি কিন্তু একটা সেকশন নিয়েছি, তারপরে কি নিয়েছি, একটা হেডিং নিয়েছি, তারপরে হচ্ছে আরেকটা হেডিং নিয়েছি, হেডিং নিয়ে এটার কালার চেঞ্জ করেছি, টাইপোগ্রাফিগুলো ঠিক করেছি। তারপরে এখানে দেখেন একটা বাটন নিয়েছি, বাটনটাকে হভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে হভারের কালার। তারপরে এখানে কি আরেকটা বাটন, যেখানে হচ্ছে আমি কি আমার ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা হচ্ছে অ্যাড করেছি। এখানে হচ্ছে একটা আইকন, মানে এটা যেহেতু ওয়াচ ভিডিও লিখেছি, সো একটা ভিডিওর একটা আইকন দিয়েছি, হ্যাঁ, যাতে বোঝা যায়। আর এটা কি, এটা হচ্ছে একটা ইমেজ, তারপরে এটাও কিন্তু একটা ইমেজ। তারপরে কিন্তু বাকি সব কিছুই কিন্তু একদম ইজি। আমি জাস্ট হচ্ছে টেক্সট নিয়েছি, হেডিং নিয়েছি, টেক্সট এডিটর, ইমেজ, তারপরে এগুলো হচ্ছে আইকন, সরি এটা হচ্ছে ইমেজ। তারপরে এটা দেখেন, এটা হচ্ছে ফিল্টারেবল গ্যালারি। আমি এখানে ক্লিক করলে এটা এখান থেকে দেখা যাবে না, কারণ এটা তো ভেতরে। এখান থেকে দেখতে হবে। ফিল্টারেবল গ্যালারি কি, যখন আমি স্টুডেন্ট রিভিউ দেখতে যাব, এখানে স্টুডেন্ট রিভিউ মানে আমার আগে যারা আর কি স্টুডেন্ট ছিল, সো আমি কি আগে হচ্ছে যাদেরকে হচ্ছে শিখিয়েছিলাম
বা যারা হচ্ছে আমার কাছ থেকে শিখেছে, সো তাদের রিভিউ, তারা হচ্ছে কাজ পেতো মাঝে মধ্যে, সেটা হচ্ছে আমাকে ইনবক্সে শেয়ার করতো, সেটাই আমি এখানে হচ্ছে অ্যাড করেছি। হ্যাঁ, সো এটা হচ্ছে ক্লায়েন্ট রিভিউ। সো এখানে দেখেন আমি কিন্তু আমার ক্লায়েন্টের রিভিউগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে এখানে হচ্ছে অ্যাড করেছি। ওকে, সো এটা হচ্ছে এটা যদি আমি দেখতে যাই, সরি, এটা দেখতে গিয়ে এটা দেখার জন্য আমার এখানে ক্লিক করতে হবে। সো এরকমভাবে কিন্তু রিভিউগুলো আর কি দেখাচ্ছে, যেগুলো আমি অ্যাড করেছি। এগুলো কিন্তু ইমেজ, সেগুলো আমি অ্যাড করেছি। এটা হচ্ছে ফিল্টারেবল গ্যালারির মাধ্যমে, যেমন লোড মোড়ে দিলে আরও দেখা যাবে, আবার যদি আরও লোড মোড়ে দিই তারপরে দেখা যাবে। সেরকমভাবে কিন্তু দেখাচ্ছে। তারপর ওই যেটা দেখালাম এফএকিউ বা অ্যাকর্ডিয়ন, সো এটা কিন্তু ওই ফিচারটা দিয়ে বা ওই উইজেটটা দিয়ে হচ্ছে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, তারপর আমি যদি পোর্টফোলিওতে যাই তখনই কিন্তু ওই যে ফিল্টারেবল গ্যালারি যেটা, সেটাতে যেমন আমি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সো আমি এখানে এটা অ্যাড করেছি। তারপর ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করি, সেটাও অ্যাড করেছি। ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, সেটাও অ্যাড করেছি। এখন আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন, ম্যাম আপনি ইউটিউব এসইও নিয়ে কাজ করেন কিন্তু আপনার নিজের ইউটিউবেরই তো কোনো খবর নেই। সো এটা হচ্ছে দেখা যায় কি, আপনি যখন প্রফেশনাল লাইফে হচ্ছে ঢুকে পড়বেন তখন আপনার নিজের কাজ করার মতো কোনো টাইম থাকবে না। ইভেন নিজের কাজগুলোর জন্য তার আপনাকে মানে পে করবে না কেউ, তাই না? সো তখন কিন্তু দেখা যায় ওই কাজটা আর কি করতে ইচ্ছা হয় না, তখন শুধু ক্লায়েন্টের কাজই করতে ইচ্ছে হয়। কারণ কেন, ক্লায়েন্টের জন্য যদি আমি 1 ঘন্টাও টাইম দিই, ও আমাকে দেখা যাবে $20 থেকে $25 দিবে, যেটা হচ্ছে মূলত দেখা যায় আর কি 3000 বা 3500 টাকা, তাই না? কিন্তু আপনি যখন নিজের কাজটা করতে যাবেন তখন দেখা যাবে কত প্রবলেম, মাথা ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, অনেক ব্যথা। সো এরকম আর কি মনে হয়, তখন আসলে করা হয় না। যেমন আমার এই ওয়েবসাইটটা আমি 3 মাস টাইম নিয়ে তারপরে করেছি, কারণ আমার এই জিনিসটা হচ্ছে করতে আলসেমি লাগতো, ভালো লাগতো না। কিন্তু একটা ক্লায়েন্টের ওয়েবসাইট যদি এটা হতো, এটা কিন্তু খুবই নর্মাল একটা ওয়েবসাইট, তেমন আহামরি কোনো ডিজাইন নেই, ফাংশন নেই, কিচ্ছু নেই। কিন্তু এটা যদি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট হতো তাহলে আমার সর্বোচ্চ 3 দিন টাইম লাগতো এই সব কিছু হচ্ছে রেডি করতে, কিন্তু সেখানে আমি 3 মাসেরও বেশি টাইম নিয়ে এটা রেডি করেছি। কারণ কেন, এটা হচ্ছে আমার নিজের। সো আমার নিজের কাজ করতে এত একটা ভালো লাগে না, কারণ এটার জন্য আমাকে কেউ পে করবে না। কিন্তু ক্লায়েন্টের কাজ করার জন্য আমাকে হচ্ছে ক্লায়েন্ট পে করছে। সো তখন কিন্তু এমনিতেই হচ্ছে আপনি যতই অসুস্থ থাকেন না কেন, আপনার টেবিলে বসে থেকে কাজ করতে ইচ্ছে হবে, এরকম হয়। নিজের কাজগুলো করতে গেলে আমরা অনেক বেশি আলসেমি করি, কিন্তু আপনাদেরকে কিন্তু এখন আলসেমি করলে হবে না। এখন নিজেদেরটা নিজেদেরই করতে হবে। যখন আপনি হচ্ছে প্রফেশনাল লাইফে ঢুকে পড়বেন বা ক্লায়েন্টের কাজ পাওয়া স্টার্ট করবেন, তখন হচ্ছে আপনি আর কি আপনার কাজে আলসেমি করতে পারেন, সেটা হচ্ছে এত একটা ম্যাটার করবে না। বাট নতুন অবস্থাতে কিন্তু নিজের কাজগুলো নিজেকেই করতে হবে। হ্যাঁ, আর মানে একদম ক্লায়েন্ট পাওয়ার আগে আগে নিজে যত কিছু করা যায় সব কিছুই করে রাখবেন। লাইক পোর্টফোলিও ওয়েবসাইট, সেটা তো অবশ্যই দেখাবো ক্লাসে। সো পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনাদের ক্রিয়েট করে নিতে হবে নিজেদের। করলে কি হবে, সেটা আপনাদের জন্য ভালো, কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করা শুরু করবেন তখন আপনার হাতে এত টাইম থাকবে না। তার জন্য কাজ করতে করতে দেখা যাবে দিন রাত এক হয়ে যাবে, আপনার নিজের কাজ করার সময় পাবেন না। হ্যাঁ, সো আমি তো আমার চ্যানেলে শুধু আপলোড করি, ওইটা কি হইলো না হইলো দেখার সময় নাই। সো এটা হচ্ছে গুগল অ্যাডস। হ্যাঁ, সো যেটা হচ্ছে আমি ফিল্টারেবল গ্যালারি দিয়ে এগুলো অ্যাড করেছি। সো এখানে আরও অনেক অ্যাড করা যেত, কিন্তু এত কিছু অ্যাড করা আসলে সম্ভব না, টাইমও নেই। দ্যাটস ওয়ে হচ্ছে কিছু অ্যাড করে রেখেছি, জাস্ট হচ্ছে দেখানোর জন্য, এতটুকুই। তারপর দেখেন এখানে যদি আমি এই পেজে যাই, এখানে এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে কন্টেন্ট, ইমেজ, মানে এই টেক্সটগুলোকে আর কি আমি কন্টেন্ট বলছি। সো টেক্সট, ইমেজ, তারপর হচ্ছে এই পোর্টফোলিওটা কি, লাইক আমি কোন ক্লায়েন্টের জন্য কোন ওয়েবসাইটটা মেক করেছি, সেগুলো তো অনেক সময় ক্লায়েন্টরা দেখতে চায় যে তোমার আগের মানে কাজের স্যাম্পল আমাকে দেখাও, যেগুলো তো হচ্ছে তুমি করেছো, তাই না? সো সেগুলো হচ্ছে অনেকে এখান থেকে ভিজিট করতে পারবে। লাইক আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটে ডিরেক্ট চলে আসবো, যে দেখেন। সো এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনারাও মেক করতে পারবেন। হ্যাঁ, নতুন অবস্থায় একটু বুঝতে প্রবলেম হতে পারে, কিন্তু যখন আর কি ডিজাইনটা বুঝে যাবেন তখন আর কি অটোমেটিক্যালি ক্রিয়েট করতে পারবেন যে এটা কীভাবে করতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ করা হয়েছে, তারপরে এখানে বাটনের কালার চেঞ্জ করা হয়েছে, তারপরে হচ্ছে এখানে ইমেজ, তারপরে এই যে একটু আগে যে বাটনের সাথে হচ্ছে আইকনটা দেখালাম আমার ওয়েবসাইটে যেরকম ছিল, সো এরকম। তারপরে যদি আমি এই পেজে যাই, সো এটা কিন্তু প্রোডাক্ট পেজ, যেখানে হচ্ছে কুকুরের বেল্ট
হচ্ছে সেল করে উনি। সো আমি যদি এখানে ক্লিক করি, সো এটা হচ্ছে কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, সো ই কমার্স ওয়েবসাইটও দেখাবো যে কীভাবে হচ্ছে ই কমার্স সাইটগুলো বিল্ড করে। সো দেখেন এখানে কিন্তু রিভিউ, এই যে উনি হচ্ছে এই আর কি বেলটা কিনেছে। সো এটা হচ্ছে আবার পিকচার দিয়ে আর কি একটু ব্যাড রিভিউ দিয়ে দিয়েছে, কারণ মেবি তার এটা পছন্দ হয়নি। হ্যাঁ, সো এরকমভাবে হচ্ছে ওয়েবসাইটগুলো বিল্ড করা হয় অ্যান্ড ওয়েবসাইটের ফাংশনগুলো এরকম থাকে। আমরা মানে এতদিন যেটা দেখতাম যে হচ্ছে দারাজ, আচ্ছা দারাজেরটা দেখাই। দারাজ, সো দারাজও কিন্তু একটা ওয়েবসাইট। হ্যাঁ, যেই ওয়েবসাইটে হাজার হাজার প্রোডাক্ট আছে বা সেলাররা হচ্ছে তাদের প্রোডাক্টগুলো এখানে সেল করে, যেমন অ্যামাজন, ওয়ালমার্ট। সো সবগুলোই কিন্তু ওয়েবসাইট, যে ওয়েবসাইটে দেখা যায় সেলাররা তাদের প্রোডাক্ট বা পণ্যগুলো হচ্ছে সেল করে। যেমন এই তো, সো অনেক অনেক প্রোডাক্ট, তাই না? সেগুলো হচ্ছে আর কি ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হয়। যখন আপনারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে আর কি ভালো আর কি কাজ করবেন, তখন নিজেরাও চাইলে বিজনেস করতে পারবেন। নিজেরাও হচ্ছে চাইলে নিজেদের ওয়েবসাইটে হচ্ছে প্রোডাক্ট আপলোড করে সেই ওয়েবসাইটে যদি আপনি মার্কেটিং ভালো করতে পারেন, সো আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। হ্যাঁ, এরকমভাবে। সো আশা করি বুঝতে পেরেছেন ক্লাসে যা বোঝালাম। এখন কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে আস্ক করতে পারেন, এরপরে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করব। বলছিলাম আপু, ওই যে ওই ওয়েবসাইটের ইমেজ আর কন্টেন্ট সব আপনার দেওয়া? কোন ওয়েবসাইটের? ওই একটু আগে দেখাচ্ছিলেন যে ডগ মানে কুকুরের ওয়েবসাইট জিনিসপত্র আছে। ও আচ্ছা, না সেগুলো হচ্ছে ক্লায়েন্টের দেওয়া। ক্লায়েন্টই হচ্ছে আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে। অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্ট বলে যে তুমি তোমার মতো ইউজ করো, তখন আপনার চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট ইউজ করতে হবে। মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট ওর বিজনেস যেহেতু ও অবশ্যই কন্টেন্ট দিবে, ইমেজ দিবে। অনেক সময় দেখা যায় বলে তুমি এখন তোমার মন মতো কন্টেন্ট ইউজ করো, আমি এটা পরে চেঞ্জ করে নেব। সো তখন হচ্ছে চ্যাট জিপিটি থেকে ইউজ করলে আর কি হয়ে যায়। সো ক্লায়েন্ট আর কি দিয়ে দিয়েছিল। ক্লায়েন্টরা হচ্ছে কন্টেন্ট, ইমেজ এগুলো দেয় হচ্ছে ওই যে আগের ক্লাসে যেভাবে দেখালাম গুগল ডক্সের মাধ্যমে কন্টেন্টগুলো প্রোভাইড করে, বা অনেক সময় হচ্ছে আর কি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলেও দিয়ে দেয়, আর ইমেজগুলো গুগল ড্রাইভে হচ্ছে দেয়। হ্যাঁ, সো সেভাবে হচ্ছে ক্লায়েন্টরা আর কি দিয়ে দেয়। আচ্ছা, কুকুরের ওয়েবসাইটটা কোথায়? এই তো, সেখানে অনেক অনেক প্রোডাক্ট। সো প্রোডাক্টগুলো কিন্তু একদিন আপলোড করা হয়নি, অনেক সময় নিয়ে। এটা আরও 1-1.5 বছর আগে এটাতে কাজ করা হয়েছিল। সো এরপরে হতে পারে সে অন্য ডেভেলপারকে দিয়ে কাজ করিয়েছে, এরকম হতেই পারে। সো একটা ই কমার্স সাইটে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট থাকে, তাই না? সো এসব ই কমার্স সাইটে যারা হচ্ছে ই কমার্স ক্লায়েন্টদের সাথে কাজ করে তাদের কিন্তু মনে করেন আর পেছনে ফিরে তাকানো লাগে না। কেন লাগে না? কারণ ই কমার্স সাইটগুলোতে ক্লায়েন্টরা সবসময় চায় কি আমার সেল ভালো হোক। সো সেক্ষেত্রে আপনি যদি ওয়েবসাইট ডিজাইনের সাথে সাথে এসইওটাও ভালো জানেন, তখন আপনি ক্লায়েন্টটাকে মানে যে কোনো ওয়েতে হচ্ছে আটকে রাখতে পারবেন। সে হচ্ছে আপনাকে ছেড়ে যাবে না, যাই বলেন আর তাই বলেন, সে হচ্ছে যাবে না। সে যদি বিজনেস সম্পর্কে ভালো আইডিয়া রাখে সে হচ্ছে যাবে না। সে হচ্ছে আপনাকে দিয়ে যদি দেখে তার ওয়েবসাইটটা অনেক ভালো করে বিল্ড করছেন, অ্যান্ড সেলস কিন্তু অনেকটা দেখা যায় ওয়েবসাইটের আর কি ডিজাইনের উপরেও ডিপেন্ড করে। কারণ একটা ওয়েবসাইটের ডিজাইন যদি সুন্দর না হয়, আমরা নিজেরাই তো আসলে দেখা যায় ওই ওয়েবসাইটকে ট্রাস্ট করতে পারি না, তাই না? যে এটা ডিজাইনই সুন্দর না, প্রোডাক্টগুলো কেমন হবে। সো ব্যাপারটা এরকম। আমার কয়েকটা ই কমার্সের ক্লায়েন্ট আছে, মানে যারা আমার রেগুলার ক্লায়েন্ট ওরা হচ্ছে ই কমার্সেরই ক্লায়েন্ট। ওদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে আর কি মার্কেটিং যত যা আছে সবই কিন্তু আমি করি। কারণ কেন? আমি কিন্তু মাল্টিপল স্কিল জানি। সো এই জন্য হচ্ছে আমার কাছে অনেকটা ইজি। সো আমি মূলত যারা হচ্ছে ই কমার্স সাইট নিয়ে কাজ করে তাদের সাথে কাজ করতে অনেক বেশি কমফোর্ট ফিল করি। অন্যান্য যারা কাজ করে তাদের সাথেও কাজ করি না এমন না, করি। কিন্তু দেখা যায় তারা তো অনেক সময় আর কি ওয়ান টাইম ক্লায়েন্ট, দেখা যায় একবার ওয়েবসাইট ডিজাইন করলো এরপরে চলে গেল, এরপরে তো তার তেমন দরকার হয় না, তাই না? কিন্তু যারা হচ্ছে ই কমার্সের ক্লায়েন্ট বা যার হচ্ছে বিজনেস আছে, সো তার দেখা যায় মাঝে মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে হয়, বিভিন্ন ফাংশন অ্যাড করতে হয়, মানে অনেক কিছু করতে হয়। সো তাদের সাথে আর কি কাজ করাটা অনেক বেশি এনজয় করি।
সো আপনারাও এনজয় করবেন যখন ক্লায়েন্ট আসবে। আর একটা ক্লায়েন্ট থাকলে দেখা যায় মানে যদি একটা ক্লায়েন্ট ভালো হয় না তাহলে দেখা যায় অন্য মানে ছোটোখাটো ক্লায়েন্ট না থাকলেও আর কি চলা যায় এনাফ। সো এই জন্য হচ্ছে ক্লায়েন্টদের সাথে আর কি সম্পর্ক ভালো রাখতে হয়। আর ফরেনাররা তো মূলত ভালো হয়, কিছু কিছু থাকে খুবই খারাপ, উল্টাপাল্টা রিভিউ দিয়ে চলে যায়, আবার অনেক রিভিশন দেয়। যারা অনেক রিভিশন দেয় তাদের সাথে যদি আপনি প্রফেশনালি ডিল করতে পারেন দেখা যাবে ওই ক্লায়েন্টও মানে আপনাকে ছেড়ে আর কি যাবে না। সে হচ্ছে দেখা যাবে মানে কিছু কিছু ক্লায়েন্ট থাকে, হ্যাঁ, তারা হচ্ছে দেখা যায় সেলারদের মানে পরীক্ষা করে যে আপনি কতটুকু ধৈর্য ধরতে পারছেন বা আপনার মধ্যে ততটুকু অ্যাবিলিটি আছে, হ্যাঁ। সো যখন দেখে যে না আপনি হচ্ছে মানে সে আপনাকে খুব বহুত জ্বালাচ্ছে কিন্তু আপনি আপনার জায়গায় প্রফেশনালি সব কিছু ডিল করছেন, সো ক্লায়েন্টরা দেখা যায় কিছু কিছু ক্লায়েন্ট এরকম টেস্ট করে, তখন তারা অনেক বেশি হ্যাপি হয় অ্যান্ড তখন আপনার সাথেই হচ্ছে কাজ করতে চায়। আমার একটা ক্লায়েন্ট আছে, ও হচ্ছে আমাকে খুব মানে অমন প্যারা মনে হয় আমাকে কেউ দেয় নাই, কোনো ক্লায়েন্ট হচ্ছে লাইফে দেয় নাই। সো ও আমাকে অনেক মানে ভাই যেই পরিমাণে রিভিশন, কিন্তু আমার যে কোনো দোষ ছিল না ব্যাপারটা এরকম না, আমারও দোষ ছিল। সো আমার ভুলের জন্য দেখা যায় আমাকে রিভিশন দিচ্ছিল। অবভিয়াসলি ক্লায়েন্টরা তো আসলে আমাদের ভুলগুলোর জন্যই দেখা যায় যেই ভুলগুলো আমরা মানে নিজে চোখে দেখি না, ক্লায়েন্টরা কিন্তু দেখা যায় একটু তাকালেই বুঝে ফেলে। ওদের অ্যালাইনমেন্ট মার্জিন প্যাডিং ইস্যু থাকে যেগুলোর জন্য দেখা যায় বারবার বলে যে এটা এইভাবে ঠিক হয়নি ঠিক হয়নি ঠিক হয়নি এরকমভাবে বলতে থাকে। সো আমাদের ওই জিনিসগুলো আর কি নোটিস না করেই কাজ ডেলিভার করে দেই, কারণ একটা ওয়েবসাইট মেক করা কিন্তু মুখের কথা না। সো অনেক করতে অনেক সময় লাগে। সো দেখা যায় অনেক টাইম এটার পিছনে দিতে দিতে আমরা নিজেরাও অনেকটা বেশি হয়ে যাই, তখন আর মাথা তেমন কাজ করে না বা ভুলগুলো চোখে পড়ে না। সো ওই ভুলগুলোই দেখা যায় ক্লায়েন্টের চোখে পড়ে আর ক্লায়েন্ট হচ্ছে রিভিশন দেয়। সো ওই ক্লায়েন্ট আমাকে মনে হয় 10 বারের উপরে রিভিশন দিয়েছিল, রিভিশন রিকোয়েস্ট পাঠায়নি বাট ইনবক্সে মানে দিচ্ছিল আমাকে, মানে যেই পরিমাণে মেসেজ দিচ্ছিল আমি পুরো পাগল হয়ে গেছিলাম মনে হচ্ছিল। কিন্তু তাও আমি আমার দিক থেকে ওকে বারবার বলতেছিলাম যে ওকে ফাইন আমি এটা করে দিচ্ছি। ও মানে আমাকে বারবারই বলতেছিল, আমি ওকে বারবারই মানে প্রফেশনালি ডিল করছিলাম। পরে ওই ওয়েবসাইটের কাজ যখন শেষ হলো ক্লায়েন্ট আমাকে $100 হচ্ছে বোনাস দিয়ে তারপরে সে আর কি আমার প্রশংসা করলো যে তুমি অনেক বেশি হচ্ছে ধৈর্যশীল অ্যান্ড তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার সাথে হচ্ছে আমি লং টাইম কাজ করতে চাই। হ্যাঁ, সো সে কেন চাইলো, কারণ সে যে আমাকে এতক্ষণ জ্বালালো, সো জ্বালানোর পরেও কিন্তু আমি তার সাথে জিনিসগুলো আর কি প্রফেশনালি ডিল করেছি। কিন্তু ওই টাইমে আমার মেজাজ অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি তাও কন্ট্রোলে ছিলাম, ওর সাথে হচ্ছে কোনো মিসবিহেভ করছিলাম না। কারণ একে তো ফাইবার অ্যাকাউন্ট, তার মধ্যে হচ্ছে প্রজেক্টের আর কি প্রাইসটাও $300 উপরে। সো এর মধ্যে যদি লাস্টে এসে যদি আমি এরকম একটা কাজ করি তাহলে আমার এই 7 দিন যে আমি এত কষ্ট করলাম, সো আমার তো সব কিছু একদম নাই হয়ে যাবে। সো তখন আর কি দেখা যায় কি সব কিছু চিন্তা ভাবনা করেও মানে চুপ করে থাকতে হয়। ক্লায়েন্ট যেটা বলে সেটা আসলে মেনে নিতে হবে, কিছু করার নাই, প্যারা দিবে, কিন্তু আপনি যখন ডলারটা পেয়ে যাবেন তখন কিন্তু মানে অনেক বেশি খুশি লাগে, তখন কিন্তু আর ওই কষ্টটা কষ্ট মনে হয় না, তাই না? সো এরকম। সো ওই ক্লায়েন্টের সাথে কিন্তু আমি এখনও কাজ করি, ওর সাথে আমি মান্থলি বেসিসে হচ্ছে কাজ করি। সো আমি যদি ওই টাইমে ওর সাথে রিঅ্যাক্ট করতাম বা হচ্ছে ওকে কথা শোনাতাম, ও কিন্তু দেখা যেত চলে যেত বা অন্য কাউকে হায়ার করে ফেলতো, দেখা যেত ওর সাথেই হচ্ছে কাজ করতো, তাই না? সো ভাগ্যিস ওই টাইমে হচ্ছে কন্ট্রোলে ছিলাম। আচ্ছা, সো অনেক গল্প করলাম, এখন আপনাদের আর কিছু বলার থাকলে বলেন, আদারওয়াইজ হচ্ছে ক্লাস এখানে শেষ করব। হ্যাঁ, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই।